সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠান নিয়ে আমরা এসেছি এক সপ্তাহ পরে। আর আজকে আমরা আলোচনা করছিলাম যে আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে সন্তানকে বড় করার সময় বাবা মা দুজনেরই দায়িত্ব ভাগ করে নেওয়া তো প্রয়োজন কেন। আমরা যখন কোনো সেমিনার করি বা ওয়ার্কশপ করি, প্যারেন্টিং নিয়ে ওয়ার্কশপ করছি, হয়তো যে সন্তানকে কী করে সুন্দর করে বড় করা দরকার বা কী করে বড় করা যায়, সেই সেমিনারগুলোতে দেখি শুধুই মায়েরা বেশি আসেন, কারণ সন্তান মানে মায়ের দায়িত্ব। যখন স্কুলে ডাকা হয়, প্যারেন্ট টিচার মিটিং হয়, তখন দেখা যায় শুধু মারাই উপস্থিত হচ্ছেন তার বাচ্চার কি ভালো করছে, কি অসুবিধা আছে সেগুলো শোনার জন্য। বাবাকে কম দেখা যায় এবং বলা হয় যে বাবা খুব ব্যস্ত, বাবা সময় পান না। তো কিন্তু একটি সন্তান বড় করার ক্ষেত্রে আমরা কি শুধুই মায়ের দায়িত্বটি থাকবে? আমাদের সমাজ কি সেটাই মনে করছে, নাকি বাবারও অনেক সুন্দরভাবে দায়িত্ব পালন করে বাচ্চাটিকে একটি বিকশিত শিশুকে, বাচ্চা যখন বিকাশ লাভ করছে, সে বিকশিত মানে কুড়ি থেকে বিকশিত হচ্ছে, তাকে সুন্দর ফুলে রূপান্তরিত করার জন্য বাবাকেও সেখানে বেশ বড়ভাবে হাতটা জোগাতে হবে। সেটি হয়তো আমরা জানি না। তো আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব। আমি আলাপ করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে রয়েছেন। তারা হচ্ছেন ফায়জা আহমেদ। ফায়জা আছে মনোবিজ্ঞানী হিসেবে কাজ করছে, কাউন্সিলর হিসেবে কাজ করছে, আমাদের এই অনুষ্ঠানে অনেকবার এসেছে। আর আছে মাহিন, রাকিবুল হাসান মাহিন। মাহিনও কাউন্সিলর হিসেবে কাজ করছে, মনোবিজ্ঞানী এবং কাউন্সিলর হিসেবে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এবং কাউন্সিলিং সাইকোলজি বিভাগ থেকে ও পড়াশোনা করেছে, ট্রেনিং নিয়েছে। দুজনকেই স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। তাহলে মাহিন, তোমাকে দিয়ে শুরু করি। বাবাদের কথা বললাম যে বাবারা একটু দূরে থাকেন, মানে দূরে থাকেন না, বাবাদের কারণও আছে, মানে হয়তো ব্যস্ত থাকেন, সেটাও ঠিক। তবে আসলে বাবাদের রোলটাও এখানে গুরুত্বপূর্ণ কেন, সেটা নিয়ে আজকে কথা বলতে চাই। আমি যদি একটু পেছন থেকে শুরু করি, আমাদের যদি মানব ইতিহাস থেকে যদি আমরা একদম শুরু করি, আমাদের কিন্তু একদম শুরুতে হচ্ছে সমাজটা ছিল হচ্ছে শিকারী শ্রেণীর, মানে পুরুষরা হচ্ছে শিকার করত, ওটার মাধ্যমে হচ্ছে জীবিকা নির্বাহ করত। তারপরে এটা হয়ে গেল একসময় কৃষিজীবী সমাজ। সো এই যে শুরু থেকে যে রোলগুলা পুরুষদের, সেটা কিন্তু অনেকটাই ছিল হচ্ছে যে তারা হচ্ছে আর্ন করবে এবং মায়েরা হচ্ছে বাচ্চাদের দেখভাল করবে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে বললাম। আর এখন যদি একদম ওখান থেকে এখানে চলে আসি, এখন যে সময়টা চলছে, এই সময়ে কিন্তু হচ্ছে বাবাদের ইনভলভমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম। সেটা হচ্ছে মানে পুরো পৃথিবীর রিসার্চ যদি আমরা ঘাটাঘাটি করি, দেখব যে বর্তমানে হচ্ছে বাবারা যতটা অ্যাক্টিভ সেটা ম্যাক্সিমাম অন্য আগের সব সময়ের থেকে। সো আজকে যেহেতু আমাদের টপিকটা হচ্ছে যে বাবাদের ভূমিকাটা কি, অ্যাক্টিভটা আমি ঠিক বুঝতে পারি না। অ্যাক্টিভ বলতে হচ্ছে বাবারা ইনভলভ হচ্ছে অনেক। আগে যতটা না ইনভলভ হতো, তার চেয়ে এখন ইনভলভ হওয়ার রেটটা অনেক বেশি আগের তুলনায়। সো আজকে আমরা যেহেতু বাবাদের রোলটা নিয়ে কথা বলবো প্যারেন্টিংয়ে, সো শুরুতে একটু আমরা প্যারেন্টিংটা কি ওটা একটু বুঝে নেওয়াটা দরকার, তাহলে সুবিধা হবে যে বাবাদের রোলটা বাবারা কিভাবে প্লে করছে, ইনভলভ হচ্ছে ওই জায়গাগুলোতে কথা বলতে। আমি একটু দর্শকদের সুবিধার জন্য জিজ্ঞেস করছি তোমাকে, যে তুমি যে রিসার্চের কথা বললে, সেটা কিন্তু উন্নত বিশ্বের রিসার্চে আমরা একটা পাচ্ছি, কিন্তু বাংলাদেশের বাবারা আসলে কতটুকু ইনভলভ হচ্ছে সেটা কিন্তু গবেষণা হয়নি তেমন করে। হয়নি, আমি বাইরের গবেষণার প্রেক্ষিতেই বলছিলাম। সো প্যারেন্টিং এর জায়গাটা যদি আমরা দেখি, যে আমাদের কালচারে কিন্তু এটাকে খুব প্রাউড একটা বিষয় হিসেবে ধরা হয়, যে বাবা মা যখন হচ্ছে এটা খুব গর্বের একটা বিষয়। কিন্তু এটার যে কয়েনের যে অপোজিট সাইড, যেটা যে এটা একই সাথে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, এবং যখন এটা শুধু একতরফা মায়ের উপর এটা রোলটা চলে আসে, তখন কিন্তু একই সাথে বাচ্চাটার যেমন ডেভেলপমেন্টে হ্যাম্পার হয়, সেরকম কিন্তু হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপ সেটা তো হ্যাম্পার হয়। এখন যদি আমরা প্যারেন্টিং কি এই জায়গাটা একটু ঘাটি, সবচাইতে ফ্যামিলিয়ার যে থিওরি, সেটা যেটা বলে যে 4 ধরনের প্যারেন্টিংয়ের কথা বলে। একটাকে যেটা বলা হয় যে আমাদের দেশে খুব প্রচলিত, যেটা যে ধরো মারো, শুধু শাসন করো, কি করতে হবে কি করতে হবে না ওই বিষয়গুলো দাও, সেটা একটা। এটার সাথে আরেকটা থাকে, এটা এই প্রথম যেটা বললাম, এটা সাধারণত হচ্ছে বাবারা এই রোলটা ইউজুয়ালি নেয়, যদি আমাদের কালচারালি বলি, বা যদি আমরা মানে পৃথিবীর ইতিহাসও যদি দেখি, কাইন্ড অফ পুরুষরা এই জেন্ডার
রোলটা যদি আমরা দেখি, এই মেলদের কিন্তু এই জেন্ডার রোলটা বেশি প্লে করতে দেখা যায়। তারপরে যদি আসি, সেটা হচ্ছে আমরা বলবো যে কেয়ার করা, নার্চার করা, আদর করা, পারমিশন দেয়া। সো এটা একটা টাইপ। সো এটাও কিন্তু একইভাবে দেখা যায় যে কালচারালি কিংবা সোশ্যালি মায়েরা বেশি প্লে করছে। এখন দুটার মধ্যে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটাই আছে। আমি যখন একটা বাচ্চা যখন 80 পেয়ে বাসায় এসে বললো যে মা আমি 80 পেয়েছি, বাবা আমি 80 পেয়েছি, এবং তারপরও যখন তাকে মারা হচ্ছে, হিউমিলিয়েট করা হচ্ছে, ওটা কিন্তু তখন নেগেটিভ একটা শাসন হয়ে যাচ্ছে, যে শাসনটা আসলে উপকার করছে না। সেটাই। আবার একটু থামাচ্ছি তোমাকে, আমাদের একটা ফোন অপেক্ষা করে আছে। হ্যাঁ, ওকে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, গত পর্বে আমরা ফোন দিয়েছিলাম আর কি, কানেক্ট করতে পারিনি। তা আমাদের একটা প্রশ্ন ছিল, আমরা স্বামী স্ত্রী দুইজনই আছি। ওকে, গুড। আমরা প্রায় 5 বছর রিলেশন করার পর বিয়ে হয়েছে, আমাদের একটা বাচ্চাও আছে। বাচ্চার বয়স 4 বছর শেষ হয়েছে। আচ্ছা। আমাদের বিয়ের বয়স হলো 7-8 বছর মতো। তো মাঝখানে এই 1-1.5 মাস হলো একটা ইমোতে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং একটা সম্পর্ক হয়ে যায় মহিলার সঙ্গে আর কি। জাস্ট ইমোতেই হয়েছে। আমার ওয়াইফ এটা আর কি, আমি ওকে হাইড করেই করছিলাম, সে জেনে যায় পরে। জেনে যাওয়ার পরে সে মানে এখন এই জিনিসটা তার ভেতর থেকে মানে আর বের করতে না, বিশ্বাস করতে পারছে না। আমি আমার বাচ্চা ছুঁয়ে কসম করেছি, অনেকভাবে কসম করেছি, আসলে এটার মধ্যে আমি নেই। তারপর সে আমার মানে এটা বিশ্বাস করতে পারছে না, মানে সে খুব এটা নিয়ে টেনশন করছে, মাঝে সাথে টেনশন করছে। আমার ওয়াইফ আছে, ওনার সঙ্গে একটু কথা বলেন ম্যাডাম। শিওর। জি, বলো বলো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো, তোমার হাজবেন্ডের কাছ থেকে শুনছিলাম যে তুমি খুব একটা প্রতারণার শিকার হয়েছো, বা মানে আমি জানি না তুমি শব্দটা কি ব্যবহার করবে, মানে তোমার একটা বিশ্বাস ভেঙে গেছে আর কি, এরকম একটা ব্যাপার হয়েছে, তাই তো? জি, হ্যাঁ, বলো। আসলে আমি ওকে অনেক বিশ্বাস করতাম যে এরকম হবে না, আমাদের মধ্যে এরকম মানে কোনো কিছুই নাই। মানে এরকম রিলেশন করবে ও, এটা আমি নিতেই পারছি না। মানে আমাদের মধ্যে মানে ঝগড়া বিবাদ বা কোনো খারাপ কথা এরকম কোনো কিছুই ছিল না। সেখানে এই জিনিসটা হলো কিভাবে, এটা আমি মানে নিতেই পারছি না। আর ও আমাকে চেষ্টা করছে, বলছে যে আমি আগের মধ্যে নাই, আমাকে একটু বিশ্বাস করো। মানে আমি বিশ্বাসটা নিয়ে আসছি যে হ্যাঁ, আমাকে বলছে, আমি একটু দেখি, চেষ্টা করি, হচ্ছে না ম্যাম। তুমি কি করে জানলে? মানে ও বাসাতে আমার ছেলের কাছে ফোনটা রেখে যায়, দিয়ে ওই ইমুতে রিং আসে। আচ্ছা, এর মাধ্যমে জানি। আচ্ছা, তুমি তারপরে কনফার্ম হলে? জি হ্যাঁ, ও আমাকে বলেছে যে এরকম হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি এটার থেকে বের হয়ে গেছি, তোমাকে জানাবো, জানাতে পারিনি। এভাবে অনেক চেষ্টা করছে, এখন অব্দি চেষ্টা করছে, কিন্তু আমি নিতে পারছি না। মানে ও কিছু করলেই মনে হচ্ছে যে হ্যাঁ, মনে হয় কথা বলছে বা সম্পর্কে আছে এখনো। সেই আর কিরকম চিন্তাগুলো কাজ করে মাথার মধ্যে, যে ও আবারও করছে, সম্পর্কটা হয়তো শেষ হয়নি, এগুলো চিন্তাগুলো কাজ করছে? আর এগুলো যখন কাজ করছে তোমার মধ্যে কি ফিলিংস হয়? কি বলবো, মানে আমাকে থাকতে ইচ্ছা করে না, যে মনে হয় কিছু একটা খারাপ কিছু করে ফেলি, এরকম। কিছু চেষ্টা করনি তো? একবার মানে আমি এটা নিতেই পারছিলাম না, আমি ওকে বলি যে আমি এটা জেনেছি, মানে ও অনেক চেষ্টা করে, তারপরে আমি বাসা থেকে চলে গেছিলাম, তারপরে আবার নিয়ে আসে, তারপরে দেখি যে আবার কথা বলছে, এদিনই আবার কথা বলছে। তারপরে মানে আমি একটা বাজে একটা নিয়েছিলাম পদক্ষেপ, কিন্তু আমার বাচ্চার জন্য নিতে পারিনি। আচ্ছা, ওকে, মানে কি করেছিলে বলবে? কিছু খেয়ে ফেলেছিলে? না না, এরকম কিছু করিনি, জাস্ট বলেছিলাম যে আমি গলায় দড়ি দিব, এরকম একটা চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু বাচ্চাটা ছিল সে কারণে এরকম পদক্ষেপ নিইনি। কিছু করো তুমি? কাজ করো কোনো? জি, আমি চাকরি করি স্কুলে। স্কুলে কাজ করো? টিচার।
খুব মিষ্টি করে কথা বলো তুমি। Thank you, তোমার ma'am. হাজবেন্ড কি বলেছেন যে কেন হয়ে গেল ব্যাপারটা, কি কারণে হলো? না, এখনো বলেনি। আমি জিজ্ঞাসা করি কিসের জন্য হলো, তোমাদের মধ্যে কি কথা হয়েছে আমাকে বলো। মানে আমি যথেষ্ট রিলেশন করে বিয়ে হয়েছে তো, আর যথেষ্ট আমি ওকে মানে পছন্দ করি, যার জন্যই নিতে পারছি না। ও কিছু বলেনি কেন, কি কারণে হতে পারে? না, বলে না, বলে যে কষ্ট বাবা, হঠাৎ হয়ে গেছে, আমি আর নাই এর মধ্যে, তুমি তো সব দিক দিয়েই ভালো, তো হয়ে গেছে ভুল, বন্ধুদের মধ্যে ইয়া করে হয়ে গেছে, কিছু মনে করো না, এরকম বলে। কিন্তু আমি কারণটা কি সেও জানে না নাকি এরকম? হঠাৎ করে এটাই বলে, কিন্তু আমাকে এখনো খোলামেলা ভাবে, আমি ওকে বলি ম্যাম যে খোলামেলা ভাবে আমাকে বলো যে এটা এভাবে হয়েছে, এটা ওইভাবে হয়েছে, আগে যেরকম রিলেশন ছিল ওরকম নাই ম্যাম। সেটাই। তো তোমার প্রশ্নটা কি আমাদের কাছে? এখন আমি কি করব? ও বলছে যে বিশ্বাসটা নিয়ে আসো আমার উপর, কিন্তু আমি বিশ্বাসটা নিতে পারছি না। সেটা তো তোমার হাজবেন্ডের চাওয়া, কিন্তু তুমি এই প্রোগ্রামে যে ফোন করা হয়েছে, তোমার কোনো প্রত্যাশা আছে কি? আমাদের কাছ থেকে কি শুনতে চাচ্ছ তুমি? একটা পরামর্শ, যাতে আমাদের রিলেশনটা আরো গভীর হয়, ভালো হয়, বিশ্বাসটা আসে। কি করে আবার রিলেশনটা আবার গভীর করা যায়, তাই তো? ওকে ম্যাম, আমরা একে অপরকে ছাড়া থাকতেও পারবো না, আমাদের মধ্যে এরকম সম্পর্ক। সেটাই, বিশ্বাসটা থাকে, বিশ্বাস ছাড়া তো সম্পর্ক টিকা হয় না। খুবই মুশকিল। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছো। একটু লাইনে থাকো। কোনো প্রশ্ন আছে তোমাদের? বিয়েটা কত বছর হলো হয়েছে আপনাদের? 8 বছর। বাচ্চার বয়স 4 বছর, বিয়েটা 7-8 বছরের মতো হয়েছে বিয়ে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে আপনারা হাজবেন্ড ওয়াইফ এই বিষয়টা নিয়ে কি আলোচনা করেছেন কিনা? যেটা মনে হচ্ছিল যে আপনি বলছিলেন যে আপনি জানতে চান, কিন্তু আপনারা দুজন মিলে বসেছেন ঠান্ডা মাথায় যে ব্যাপারটা কি হয়েছিল, আপনার জানার জায়গাগুলো, এবং আপনার হাজবেন্ড আপনাকে প্রত্যুত্তরে কি বলেছে এই বিষয়টা নিয়ে, কতটুকু জেনেছেন আপনি? শুধু বলেছে যে ফ্রেন্ডের মাধ্যমে হয়েছে, কারণ ওই মহিলার হাজবেন্ড থাকে বিদেশে, সেই কারণে ও এরকম রিলেশন করেছে, তাই আমি একটু সময় দেওয়ার জন্য রিলেশনটা করেছি, আমার ফ্রেন্ডরা বলেছে সে কারণে। আচ্ছা, এতটুকুই বলেছে ম্যাম। কিন্তু তুমি যখন তাকে বললে যে আর করবে না, সে তোমাকে কথা দিল, তারপরে আবার যে করলো, সেটার কোনো এক্সপ্লেনেশন আছে কি? না ম্যাম, এখনো মানে এরকম কিছু না, শুধু আমি যেটা মিস করি সেটাই করে। এই রাত্রে বাইরে চলে যাই ফোন নিয়ে, তারপরে হচ্ছে যে আমি যেগুলো পছন্দ করি না সেগুলোই করছি, আগে যেটা করতো না এখন ওটাই করছে, সেই কারণে মানে সন্দেহটা নিয়াই হচ্ছে না আমার কাছে। মানে এমন কোনো ব্যাপার কি হচ্ছে যে এক্সট্রা উনি একটু প্রাইভেসি মেনটেন করতে চাচ্ছে, ওনার ফোন লক করে রাখা বা এরকম কিছু আপনি লক্ষ্য করছেন, যেটার জন্য আপনার মানে সবসময় মনে হচ্ছে যে এরকম কিছু ব্যাপার আছে, যেটা বললেন যে ফোন নিয়ে বের হয়ে যায় বা কিছু? না ম্যাম, আমি ফোন দেওয়ার সাথে সাথে কারেন্ট ফোন দেয় আমাকে, যে আমি যাতে সন্দেহ না করি, ফোনও লক করে না। আচ্ছা, অ্যাকচুয়ালি ম্যাম আমার হার্টের সমস্যা আছে, আমার হার্টের প্রবলেম আছে, যে কারণে ও মানে এই কাজটা করে দুঃখ প্রকাশ করে, কিন্তু আমি এটা ভুলতে পারছি না, আমার বিশ্বাস টানতে পারছি না ম্যাম। হ্যাঁ, খুবই স্বাভাবিক। কতদিন আগের ঘটনা বলো তো? এই তো কিছুদিন হলো, আন্দাজ 1 মাসের মতো। আচ্ছা, মানে 1 মাসের মধ্যে দুবার করে হলো ব্যাপারটা? মানে একবার বললো আর করবে না, তারপরে আবার করলো, 1 মাসের মধ্যেই সব? জি ম্যাম। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য তোমাদের দুজনকেই। আমরা আলোচনা করছি। ওকে, সো আমরা ফোনটাতে চলে যাই। ফায়জা বলো একটু, পরে টপিকে পরে সময় না থাকলে আমরা পরে আলোচনা। এখানে আসলে ম্যাডাম একটা ব্যাপার যেটা স্পষ্টই, যে 7-8 বছরের সম্পর্ক এবং এই বৈবাহিক সম্পর্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস, এবং ওনাদের সম্পর্ক যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, এবং এই সম্পর্কটার ক্ষেত্রেই আমি স্পেসিফিক বলছিলাম যেটা। আর একটা ব্যাপার হচ্ছে ওনাদের সম্পর্কে কোনো রকম নেগেটিভ কোনো ইস্যু ছিল না, ওনারা দুজনেই যেটা বলেছেন। তো হঠাৎ করে ওনার জন্য এটা আসলে একটা ট্রমা, এতটাই একটা নেগেটিভ ঘটনা ঘটেছে যেটার জন্য উনি একদমই প্রস্তুত ছিলেন না, এবং ওনার হাজবেন্ডের প্রতি ওনার যে বিশ্বাস ভালোবাসা সেই জায়গাগুলো হঠাৎ করেই টলে গেছে।
তো হাজব্যান্ডের প্রত্যাশা যে সাপোর্টের মাধ্যমে ঠিক হয়ে যাবে বা একটা পরামর্শ, সেটা খুব সহজে আসলে হওয়ার কথা না। কারণ অবিশ্বাসের মতো কোনো একটা ঘটনা ঘটেছে এত বড়, তো সেই জায়গাটাতে আসলে হাজব্যান্ডকে তো সাপোর্টটা দিয়ে যেতে হবে। আর একটা বিষয় আমি মনে করি যেটা, যে এটা নিয়ে আসলে খোলামেলা আলোচনা করা প্রয়োজন আছে, যে মানুষের মন খুবই খুবই জটিল অনেক সময়, যে কেন দুর্বল হয়ে গেল। হয়তো উনি এক্সপেরিমেন্টালি কথা বলতে গিয়েছিলেন বা একটা সাপোর্ট দেওয়ার জন্য ইনভলভ হয়ে গেছেন। তো ওয়াইফকে যদি ওই প্রসেসটা নিয়ে একটু উনি আলোচনা করেন, এবং এটা ওনার হাজব্যান্ডকে আমি বলবো যে ওনার মানসিক প্রস্তুতি রাখতে হবে যে অনেক সময় ওনার ওয়াইফের নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবেন, অনেক দোষারোপ করবেন, হয়তো কান্নাকাটি করবেন, অস্থির হয়ে যাবেন। ওই জায়গাটাতে ওনাকে ধৈর্য ধরে রাখতে হবে এবং ওনাকে একটু এক্সট্রা সাপোর্ট দেওয়ার একটা ব্যাপার আছে। আর মহিলার জন্য আরেকটু আমি বলবো যে বারবার যদি এই জিনিসগুলো ফিরে ফিরে মাথায় আসতে থাকে, এবং ওনার যে প্রতিদিনকার কাজ, উনি নিজে এক জায়গায় জব করছেন, সংসারের কাজকর্ম আছে, তারপর সন্তান আছে, সন্তানের প্রতি যত্ন, এই জায়গাগুলোতে যদি উনি দেখেন যে উনি ঠিকভাবে আগের মতো কাজ করতে পারছেন না, এবং ওনার যে নেগেটিভ চিন্তাগুলো হঠাৎ আবার চলে আসতে পারে, কখনো হয়তো হাজব্যান্ড কাজে ব্যস্ত, ফোনে পেলেন না, বা নেগেটিভ চিন্তা একবার যেহেতু এসেছে, সেই জায়গায় প্রফেশনাল হেল্পও হয়তো ওনার প্রয়োজন হতে পারে। আমরা জিজ্ঞেস করি উনি কোথা থেকে ফোন করেছেন, আমি মিস করেছি, যেখান থেকে হোক একটা সাপোর্ট নেওয়াটা হয়তো প্রয়োজন হবে এই জায়গায়। বাংলাদেশ তো ছোট্ট একটা জায়গা, যাই হোক। আর যেটা হয় যে মানে ওর যে অনেক মনে হচ্ছে কি কথা হয়েছে, কতটুকু কথা হয়েছে, এই প্রশ্নগুলো মাথায় আসে ঠিকই, বাট প্রশ্নগুলো না করে আমার মনে হয় যে এখন যদি ওরা দুজন চিন্তা করে যে সম্পর্কটাকে আর একটু মজবুত কি করে করা যায়। না, এটা তো ভাঙন তো হয়েছে কিছুটা, পুরো ভাঙেনি, ভাঙন একটু ঘুনে ধরেছে কিছুটা, যেটা ও বললো যে আগের মতো নেই। তো ওটাকে আবার রিভাইভ করতে গেলে আসলে মানে ওই রিলেশনশিপের মধ্যে দুজনকে আসলে একটু মনোযোগী হতে হবে, যেটার জন্য মেয়েটিকে আসলে একটু সেবা নেওয়ার মেয়েটির দরকার। এবং হাজব্যান্ড যদি ফোনটা রেখে বাসায় বের হয় তাহলে ভালো হয়, মানে ও একটু ওর মাথায় সবসময় কাজ করছে ব্যাপারটা, এবং এটাই স্বাভাবিক, ফিরে ফিরে আসছে চিন্তা। তুমি কিছু বলো? মানে একটা জিনিস খুব পজিটিভ, যেটা থেকে আজকে ওনারা দুজনেই কিন্তু একটা পজিটিভ ভাইব নিতে পারে, যে দুজন একসাথে মিলে ফোন দিয়েছে। ডেফিনেটলি একটা মিউচুয়াল ইনিশিয়েটিভ থেকে ফোনটা তারা দিয়েছে। সো এখান থেকে কিন্তু এই যে মিউচুয়াল যে একটা ইনিশিয়েটিভ, ওটা থেকে বোঝা যাচ্ছে তারা দুজনই আসলে চাচ্ছে যে সম্পর্কটা ভালো হোক। সিচুয়েশন যেটা হয়েছে এই জায়গাটায় আমার যেটা মনে হচ্ছে যে মেইনলি হচ্ছে হাজব্যান্ডের কিন্তু একটা ভাইটাল রোল এখানটায় প্লে করতে হবে রাদার দেন ওয়াইফ। কারণ বিশ্বাসটা কিন্তু ভাঙন ধরেছে হচ্ছে ওই পাশ থেকে। তার এমন কিছু অ্যাক্টিভিটি, তার ওই ট্রাস্টটা সে কী করে গেইন করতে পারে, কি কি ক্রাইটেরিয়া হলে ওয়াইফ হচ্ছে তার এই ট্রাস্টের জায়গাটা আবার রিগেইন করবে, এটা তারা ডিসকাস করে জেনে নিতে পারে, এবং তারপর ওই অনুযায়ী যদি হাজব্যান্ড ওয়াইফকে হেল্প করে, সেটা একটা হতে পারে যে হাজব্যান্ডের পক্ষ থেকে। আর ওয়াইফের পক্ষ থেকে উনি যেটা করতে পারেন যে ডেফিনেটলি এই জায়গাটায় তার যেটা আপা বললেন যে একটা ট্রমার মধ্যে দিয়ে কিন্তু সে যাচ্ছে, এবং ভীষণ রকমের একটা ইনসিকিউরিটিও থাকাটা খুব স্বাভাবিক। 4 বছরের একটা বাচ্চা আছে, সে খুব বড় কোনো জবও করেন। আমি জিজ্ঞেস করা হয়নি যে ফিনান্সিয়াল মানে স্ট্যাবিলিটিটা কীরকম। সো ওই জায়গা থেকে সে কিন্তু এই যে হাজব্যান্ডের যে পজিটিভ দিকগুলা, সেগুলো যদি একটু বেশি বেশি করে মনে করে, ওই ইনসিকিউরিটির জায়গাগুলো থাকবেই, নেগেটিভ থটগুলো আসবেই, ওটার সাথে সে যদি একটা চার্ট করে নেয় যে দিজ আর দ্য গুড থিংস দ্যাট মাই হাজব্যান্ড হ্যাভ, হ্যাঁ, সো ওগুলা যখনই নেগেটিভ থট আসবে ওটা বের করে যে এই জিনিসগুলো তো ওর আছে, এটার জন্য তো সে কিন্তু চাচ্ছে থাকতে একসাথে। সো এই জিনিসগুলোর জন্য আমি আরেকবার অ্যাটেম্পট মানে কি বলবো যে প্রসেসের মধ্যে গিয়ে দেখতে পারি যে সম্পর্কটাকে আবার সুন্দর করা যায় কিনা। ঠিক আছে, একটা ছোট্ট করে ফোন নিয়েছে, আমাদের বিরতির সময় হয়ে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ জামাল হোসেন ভাট্টি বলছি উত্তরা থেকে। ওকে, আমি বলতে চাই আমার স্ত্রীকে নিয়ে, মানে আমার স্ত্রী এমনি সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, তো উনি এই দেখা যায় আমার বাচ্চারে এই বলতেছে পর 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 করে একটা থাপ্পড় মারে, কারণ আমার বাচ্চা দেখা যায় আধা ঘন্টা কান্নাকাটি করে। তা আমি অনেকদিনই আমি বলছি যে তুমি ওর সাথে একটু বন্ধুসুলভ আচরণ করো, যাতে
পর পর ওইভাবে না বইলে কি এই কথাটা বুঝতে পারিনি, কি কি বলে? মানে বাচ্চা, আমার বাচ্চা ছোট পোলাপান তো একটু দুষ্টামি করে। আচ্ছা, এখন পড়তে বসছে না, হয়তো একটু অন্যদিকে মন গেছে, ও যাই একটা থাপ্পড় মারে। আচ্ছা, ওকে। আমি বলতেছি থাপ্পড় না মাইরে ওরে বুঝাই বুঝাই বলবা যে তুমি বাবা এখন তুমি পড়তে বসো বা বই পড়ো, তুমি দুষ্টামি কইরো না। সেটা তো বুঝাইতে চেষ্টাই করে না, আর উল্টা করে কি কাইন্দে দেয়, কাইন্দে দিয়ে কয় হ্যাঁ হ্যাঁ তুমি, আমি ওর শত্রু, আমি ওর মা না, তুমি এরকম করো কেন? হ্যাঁ, আর 19 20 হইলে কয় কি তোমারে আমি থুয়ে যামুগা, আমি তো যামুই, আমার ছেলে মেয়ে দুইটা মাইরে থুয়ে তারপর আমি যাব। ও, দুইটা বাচ্চা? হ্যাঁ। বাচ্চাটার বয়স কত যাকে মারছে? বড় বাচ্চাটা আমার ক্লাস 10 এ পড়ে, 15 বছর বয়স। আর ছোটটা? হাত উঠায়, ছোটটা 8 বছর। ক্লাস 10 এ যে পড়ে ওকেও মারছে? হ্যাঁ। আচ্ছা, ছেলে রাগ করে না? বড় হয়ে গেছে তো এখন। হ্যাঁ, মেয়েও রাগ করে। এখন এই জিনিসটা বুঝাইতে পারি না যে মেয়ে বড় হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এমনি ভালো আছে, কিন্তু হঠাৎ করে মাথা গরম হয়ে যায়। এখন মেইন ভয়টা পাইতে আছি যে উনি বলতেছে তোর বাচ্চা দুইটা মেরে এলাম, এরপরে আমি চলে যাবো, তুই আমার সাথে এরকম কথা বল। ওয়াইফ কোথায় এখন? উনি কি শুনছেন প্রোগ্রামটা? উনি শুনতে আছে কিনা তা বলতে পারি না। আমি এর আগে আপনার একদিন ফোন দিয়েছিলাম, সেদিন ওনার কাছে গেছিলাম, সেদিনই দ্বন্দ্ব হয়েছিল, আমার সামনে বাচ্চারা মারছিল, এই জন্য। আজকে আমি আছি উত্তরায়, উনি আছে গাজীপুরে। আচ্ছা আচ্ছা, ওকে। আর আমাদের কাছে প্রশ্নটা কি? প্রশ্নটা হইলো যে আমার স্ত্রীর যে মাথাটা গরম, এখন ওনারে কি করতে পারি? মানে হঠাৎ মাথা গরম হয়ে যায়, তখন উল্টাপাল্টা কথা বলে, আবার সারাদিন ভালো। মাথা গরম হলে শুধু বাচ্চাদের ব্যাপারে না, এমনি উল্টাপাল্টা কথা বলে? হ্যাঁ, এমনি একটু উল্টাপাল্টা কথা বলে, মানে রাগটা বেশি কন্ট্রোল করতে পারে না। আচ্ছা, ওকে। আর বড় ছেলেটাকে এরকম মারতেন ছোটবেলা থেকে? এরকম ছোটবেলাতে ওকেও মারতেন অনেক বেশি? হ্যাঁ। বড়টা কি মেয়ে না ছেলে? বড়টা হইলো মেয়ে, ছোটটা হইলো ছেলে। ছেলেটা একটু কম মারে, মেয়েটা একটু বেশি মারে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা বিরতিতে চলে যেতে হচ্ছে, আমরা বিরতি থেকে ফিরে এসে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, কেমন? অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা ঘুরে আসছি বিরতি থেকে, একেবারেই সময় শেষ হয়ে গেছে আজকের এই পর্বের, তো আমরা ঘুরে আসছি। সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আমরা এসে দ্বিতীয় দর্শক বন্ধুর ফোনটা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমরা আলোচনা শুরু করেছিলাম যে সন্তানকে বড় করার জন্য বাবা মায়ের দুজনেরই দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া কেন প্রয়োজন। আমরা খুব একটা আলোচনা করতে পারিনি, আমাদের দুজন দর্শক বন্ধু কল করেছিলেন বিরতির আগে। আমরা দ্বিতীয় দর্শকের যে কলটা ছিল সেটা নিয়ে খুব একটা আলোচনা করার সুযোগ পাইনি। আমি অতিথিদের কাছে যাচ্ছি, তারা কিছু বলবেন। ফায়জা, এখানে সমস্যা যেটা ছিল, উনি হাজবেন্ড ফোন করেছিলেন ওয়াইফের ইস্যুটা নিয়ে। ওনার ওয়াইফের টেম্পারামেন্টের ব্যাপার বলছে যে অল্পতে রেগে যাচ্ছেন, ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, এবং এখানে একটা অ্যালার্মিং ইস্যু আছে যেটা নিয়ে উনি বলছেন যে উনি মরে যেতে চান ওনার সন্তানদেরকে নিয়ে। তো সেই জায়গাতে একটা প্রশ্ন করা হয়তো প্রয়োজন ছিল যে কত আগে থেকে শুরু হয়েছে। তবে উনি একটা ধারণা দিয়েছেন যে ওনার প্রথম সন্তান যখন ছোট তখন থেকেই উনি এই বিষয়গুলো করছেন। তো এখানে ম্যাডাম একটা ব্যাপার যে উনি ভদ্রমহিলা কি শুধুমাত্র সংসারের কাজগুলোই করছেন কিনা, ওনার আদার কোনো ইনভলভমেন্ট আছে কিনা কোনো একটা জায়গায়, এটা মনে হচ্ছে না সেটা। তারপরে আরেকটা যেটা হয় যে যখন একজন মা সংসারের কাজ করছেন, দুটো সন্তান আছে, তাদের লালন পালন এবং যাবতীয় কাজগুলো করছেন, ওনার নিজের সেলফ কেয়ারের কোনো জায়গা আছে কিনা, সেই জায়গাগুলো, এবং ওনার ভেতরে যে এত রাগ এত ক্ষোভ জমে আছে, হাজবেন্ডের রোলটা কি এখানে, উনি কোনোভাবে হেল্প করতে পারছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে দুজনকেই কাজ করতে হবে। এবং হাজবেন্ড যেহেতু এখন এটা নিয়ে কনসার্ন, তো উনি সম্ভবত শুনছেনও, ওনাকে এই জায়গাটাই আমি বলবো যে ওয়াইফকে একটু স্পেস দেয়া,
সো দ্যাট উনি একটু ভালো বোধ করেন এবং একটু ডিসকাশনের একটা জায়গা উনি একটু অ্যানালাইসিস করেও দেখতে পারেন যে কেন রাগ হচ্ছে, কোন সময়গুলোতে বেশি রাগ হচ্ছে, এবং যখন যখন উনি বলছেন যে আমি সন্তানদেরকে নিয়ে মরে যাব, কোন ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বলছেন, কতটা ফ্রিকোয়েন্টলি বলছেন, এই বিষয়গুলো হাজব্যান্ডকে মানে মাথায় অন্য কিছু না রেখে আসলে একটু বুঝে দেখার ব্যাপার আছে, কারণ এটা অনেক বড় একটা রিস্কেরও ব্যাপার। অনেক সময় অনেকের ধারণা হয় যে না ও তো এটা এমনিই বলছে, আমাকে থ্রেট করছে, ভয় দেখানোর জন্য বলছে। আসলে বিষয়টা তা না। একটা মানুষ যখন বারবার বলে, এই আইডিয়েশনটা, এই চিন্তাগুলো তার মাথার মধ্যে বারবার আসছে। আরেকটা কথা বলছিলেন ভদ্রলোক ওনার স্ত্রী সম্পর্কে, যে আমি কি ওদের পর নাকি, মানে ওনার স্ত্রীর একটা ধারণা যে মা, উনি মা হিসেবে উনি যাই যা মানে ওনার যেভাবে ইচ্ছে শাসন করতে পারেন, উনি তো সন্তানদের ভালো চান, কিন্তু ওটাতে উনি কেঁদে দিচ্ছেন, কেঁদে বলছেন আমি কি পর নাকি। তো সেই জায়গাটাতে খুব সম্ভবত ভদ্রমহিলার নিজেকে খুব ইম্পর্টেন্ট হয়তো ভাবেন না, এই ভাবনাটা হয়তো আগের থেকেই ঢুকে গেছে। তো আমার মনে হচ্ছে একটু হেল্প ভদ্রমহিলা একটা হতাশাও আছে যে উনি হয়তো ম্যানেজ করতে পারছেন না, উনি ফিল করছেন যে আমি পারছি না। সেই জায়গা থেকে একটা পর্যায়ে যে যখন ফিল করেন যে আমার আর কিছু করার নাই, ওই জায়গাটাতেই বলছেন হয়তো। তো না ওই জায়গাটাতে বলছে, আবার বলছে না যে আমি তো ওদের পর না, মানে আমার অধিকার আছে, ওনার অধিকারের জায়গাটাতে উনি হয়তো কম পেয়েছেন হয়তো ছোটবেলা থেকে, মানে হয়তো না অন্য মানুষ তাকে হয়তো অতটা গুরুত্ব দেয়নি, সে একটা গুরুত্বহীনতার ছোঁয়া পেলাম আমি কথাটার মধ্যে আর কি। এবং ওই যে সুইসাইড আইডিয়েশনটা কিন্তু তখনই আসছে যখন হাজবেন্ড হচ্ছে কারেকশন করে দিচ্ছে। আমরা যদি আজকের এই টপিকটার সাথে মিলিয়েও যদি দেখি, উনি কিন্তু কারেকশন করে দিচ্ছে যে এটা এভাবে না বলে এভাবে করো, বাট এই যে বাবার রোলের জায়গা থেকে উনিও কিন্তু এই জায়গাটা একটু রোল নিতে পারেন, যে ইনস্টেড অফ মা পড়াবে ওই জায়গাটা না করে আমিও একটু পড়াই, যে আমিও এইভাবে পড়ানোর দায়িত্বটা আমি নিলাম, তুমি এই দায়িত্বটা নিলে, যেটা আজকে আমাদের টপিক ছিল যে এই ইকুয়াল প্যারেন্টিং এর মধ্যে ইকুয়াল রেসপন্সিবিলিটির যে জায়গাটা, দুটা সন্তান আছে তাদের, সো এটার কিন্তু দুটা সন্তান বড় করার বার্নআউটটা কিন্তু ভীষণ রকম, সো এই জায়গাটায় রেসপন্সিবিলিটিটা ভাগ করে নিলেও ওনার অনেক হেল্প হবে বলে আমি মনে করি। এবং উনি বলছেন যে মাথা গরম করে ফেলে, থাপ্পড় দিচ্ছে বাচ্চাকে, আমার মনে হয় এখানে একটু হেল্পটা নেওয়া দরকার। হয়তো স্ত্রীকে যদি উনি বলেন তুমি বাচ্চাদের মারছো, তোমার হেল্প নিতে যেতে হবে, ও কথা না বলে উনি বলতে পারেন যে চলো আমরা দুজনেই মিলে যাতে বাচ্চাগুলোকে আরো সুন্দর করে কিভাবে বড় করতে পারি সেই জন্য আমরা একটু সেবা গ্রহণ করি, তো ওটা দুজন মিলে এই উদ্দেশ্যে যেতে পারেন, রাদার দ্যান স্ত্রীকে বলা যে তুমি তোমার মাথা গরম এই জন্য তোমাকে নিয়ে যাচ্ছি, এটা যেন না বলা হয়। এটা বললে উনি আরোই বেশি মনে করবেন যে আমাকে আরো গুরুত্বটা কমানো হচ্ছে, আমাকে ছোট করা হচ্ছে, এইভাবে হয়তো আরো কষ্ট পেতে পারে। আমি একটা ফোন নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। জি আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। যাক, অনেকদিন চেষ্টার পরে আজকে আপনার সাথে কথা বলতে পারলাম, এর জন্য খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমরা ছোট্ট একটা পরিবার, আমি, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা, আমরা তিনজন। আচ্ছা। পরিবারের সদস্য সংখ্যা ছোট আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি বিয়ে করছি। বিয়ে করার 2 বছর পরে আমার একটা বেবি হলো। এই বেবিটা এখন মোটামুটি ক্লাস 8 উঠছে। স্ত্রীর বয়স কত ছিল তখন? আমার বিয়ের সময় স্ত্রীর বয়স কত ছিল? বিয়ের সময় স্ত্রীর বয়স ছিল আপনার 23 বছর। কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে স্বামী বিয়ে করলো, স্ত্রীর বয়স 23। আমি ইন্টারমিডিয়েটের পরে বিয়ে করছি, আমার ওয়াইফের বয়স ছিল তখন 23। আর স্বামীর বয়স কত ছিল? আমার বয়স ছিল আপনার 25-26 এরকম। মানে ইন্টারমিডিয়েট পরে আর পড়া হয়নি? আমি আর পড়তে পারিনি। আচ্ছা আচ্ছা, ওকে। মনে হচ্ছিল ইন্টারমিডিয়েটের পরপরই বিয়েটা হয়েছে, ওই জন্য আমি ক্লারিফাই করছিলাম। ঠিক আছে, এখন বাচ্চার বয়স, বাচ্চা ক্লাস 8-এ পড়ে? জি। আচ্ছা। তো আমার বাচ্চাটা ক্লাস 6 পর্যন্ত মোটামুটি ভালোই লেখাপড়া করছে। তো ওর আম্মু একটা মোবাইল কিনে দিছিল ওকে, স্মার্টফোন, ক্লাস 7। দেওয়ার পরে মানে টাকা আমি দিচ্ছি, ওর আম্মু গিয়ে চয়েস করে কিনে দিচ্ছে আর কি। তো
এই মোবাইল সে বেশ কিছুদিন ইউজ করে নাই, মানে বুঝতে পারে না যে মোবাইল কি জিনিস। পরে একটা পর্যায়ে এই মোবাইলটা সে ইউজ করতে করতে এখন এটার প্রতি তার এতই মানে ইয়া হয়েছে, সে মোবাইল ছাড়া কিছুই বোঝে না, মানে মাকেও বুঝে না, আমাকেও বুঝতে পারছে না। আর আমার ওয়াইফ ওরে খুব ইয়া করে, টেক কেয়ার করে। এই এত টেক কেয়ারের ভিতরে যে ওই মোবাইল কিভাবে কি করে, তো আমি টেক কেয়ার বলতে আমরা কি বুঝছি মানে প্রোটেকশন। আমার ওয়াইফে আমার বেবিকে পিছনেই থাকে, পেছন থাকে, পিছনে থাকে। ও কি করতেছে, ওইটা করতেছে, ওইটা করতেছে। তো সে একটা পর্যায়ে মোবাইল লুকিয়ে সে মোবাইল ইউজ করে। লুকিয়ে মোবাইল ইউজ করে? জি জি। মানে মোবাইলটা লুকিয়ে রাখা হয়েছিল? না, ও লুকিয়ে রাখে, মনে করে না ওর আম্মু ওর পাশে ছিল, আমি থাকি, আমি করি জব, আমি জব করতে ওর আম্মু থাকে, ও থাকে বাসায়, ঠিক আছে। তো ওর আম্মু যখন একটা পর্যায়ে ঘুমিয়ে যায়, সে এটা মনে করে ইউজ করতে থাকে। কি করে মোবাইলে? ও যে ফেসবুকটা ইউজ করে। আচ্ছা, ফেসবুক কে খুলে দিল? ওকে ছোটবেলায় খুলেছে ফেসবুকটা নিজে? না, ছোটবেলা ফেসবুক ওর আম্মু খুলছিল, ওর আম্মুর আইডি দিয়ে সে করে। আচ্ছা। এখন আমার মনে করেন আমার ফ্যামিলিটা মোটামুটি ভালোই আছে। এখন সমস্যা হলো আমি এই বাচ্চাকে নিয়ে আমি এখন কি করব। এখন বয়স কত? ওর বয়স এখন 14+। 14+। মোবাইলটা কিনে দেওয়া হয়েছিল কোন বয়সে? ক্লাস 7 মনে করেন আপনার 4 বছর আগে। এখন বয়স 14+। এখন কোন ক্লাসে পড়ছে? 8। এবার ক্লাস 8-এ। ক্লাস 8-এ পড়ে, তার মানে ক্লাস 4-এ থাকতে মোবাইল কিনে দেওয়া হয়েছে? না, ক্লাস 4-এ বলতে মোবাইলটা কিনছে ওর আম্মু, ওর আম্মুর জন্য আমি টাকা দিছিলাম, ঠিক আছে। ও, মায়ের মোবাইলটা ব্যবহার করছে এখন। আচ্ছা, ওকে। আর ওর এখন আমি কি করব? শুধুই ফেসবুক করে নাকি গেম টেমও খেলে? গেমও খেলে, ফেসবুক ইউজ করে। আর মোবাইলটা না দিলে কি করে? না দিলে ও যে একটু মানে মেজাজ গরম হয়ে যায়। গরম করে কি করে? রাগ করে, আম্মুর সাথে রাগ করে, আমাকে ফোন দিয়ে বলবে আম্মু আমাকে এই বকা দিচ্ছে, এটা করছে। হ্যাঁ, তাহলে রাগ করুক, কিন্তু মানে একেবারে যদি না দেওয়া হয় তাহলে কি করবে বলে মনে হয়? আমরা বলছি না যে একেবারে না দেওয়া হোক, কিন্তু কি করতে পারে সে, মানে কতদূর কি করতে পারে? কতদূর বলতে তখন সে চিৎকার দিয়ে হাল্লা চিল্লা করে কান্নাকাটি করে, যতক্ষণ পর্যন্ত তাকে মোবাইল দেওয়া হয় না। কান্না করলোই না হয় একটু, অসুবিধা কি? না, একটা পর্যায়ে দেখা যায় যে সে ওই এত ডিপ্রেশনে চলে যায়। কি রকম? নিজের মানে টেনশন করতে করতে। কে ডিপ্রেশনে চলে যায়? বাচ্চা? বাচ্চা ওই জিনিসপত্র ভাঙাচুরা করে। সেটাই তো জানতে চাচ্ছি, জিনিসপত্র কি জিনিস ভাঙছে ও? এই যে হাতের কাছে যেটাই থাকে, আপনার ওই যে চা খাচ্ছে, মগ এটা মেরে ফেলে ভেঙে দিল, কিংবা হাতের কাছে যেটাই থাকে ওটা ছুঁড়ে ফেলে দেয়। এবং তারপরে কোন পর্যায়ে মোবাইলটা পায়? অনেক ভাঙাভাঙি করার পর পায়? ভাঙাভাঙির পরে, হ্যাঁ, যখন দেখা যায় যে মানে ওরা একটা সমস্যা আছে, ছোটবেলায় ওরা একটা বড় ধরনের একটা রোগ হয়েছিল, ডাক্তারই বলছিল যে ওরা বেশি টেনশন মানে উত্তেজিত করবেন না। বড় ধরনের রোগটা কি? যে এটা একটা ফাঙ্গাস জাতীয় রোগ ছিল, মেনিনজিয়াল সেপ্টিসেমিয়া নাকি কি জানি একটা রোগ। ওইটা হলে কি হয়? এটা ওর তো শরীরে সম্পূর্ণ ব্লাড চলে গেছিল একবার। পরে ঢাকা শিশু হসপিটাল নিয়ে ওরা ট্রিটমেন্ট করেছিলাম। ডাক্তার ওই যে মনির হোসেন স্যার বলছিল ব্লাড চলে গেছিল বলতে আমি ঠিক বুঝিনি। মানে ওর একটা রোগ হয়েছিল, হওয়ার পরে যে আমাদের বসন্ত হয় না, এরকম তার শরীরে সম্পূর্ণ বসন্তের মতো রক্ত কোণে খোসা পড়ে গেছে। আমাদের কোথাও খোসা লাগলেই মনে করেন একটু এগুলা ফেটে যায়। কোন বয়সে ছিল ওটা? জি, কোন বয়সে হয়েছিল অসুখটা? এটা সমস্ত বডিতে ছিল। না না, ওর তখন বয়স কত যখন অসুখটা হয়? তখন তার আপনার 2.5-3 বছর ছিল। আচ্ছা, এরপরে আর কখনো হয়নি তো? আর হয় নাই। তো আমরা কি অসুস্থতার কারণেই কি আমরা ওকে কি একটু প্রশ্রয় বেশি দেওয়া হয়েছে ছোটবেলা থেকে?
মোটামুটি এই ধরনের একটা কিছু। মানে যা চেয়েছে তাই পেয়েছে। হ্যাঁ, যা চেয়েছে তাই করছি, তাই দিছি। সেটাই একটু ওর অসুবিধা হয়ে গেছে সেখান থেকে। এখন প্রশ্নটা তো এটাই যে ওকে কিভাবে ফেরানো যাবে এটা থেকে, এটাই তো প্রশ্ন না? জি জি। আচ্ছা, একটু লাইনে থাকতে হবে। ক্লাস 8 এর বয়স তো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। একটু টেনশনে আমরা বুঝতে পারছি যে অনেক টেনশনই হয় বাবা মা। একটু লাইনে থাকতে হবে, কোনো প্রশ্ন থাকলে। আমার দুটো প্রশ্ন আছে। যে আপনি বলছিলেন যে পড়ালেখা এখন মনোযোগ কম, তো আপনি যদি একটু খেয়াল করে বলেন যে কোন বয়স পর্যন্ত আপনার মনে হয়েছে যে ও পড়ালেখার দিকে মনোযোগী আছে, এবং এখন গ্র্যাজুয়ালি খারাপ করছে আপনি বলছিলেন, কোন সময়টা থেকে এটা শুরু হয়েছে ওর খারাপ করাটা? এটা ক্লাস 5 পর্যন্ত ভালোই করছে সে। আচ্ছা। ইভেন ক্লাস 5 এর যেটা পরীক্ষা ছিল মোটামুটি ফার্স্টে ছিল সে। আচ্ছা। এ প্লাস পেয়েছে। ক্লাস 6 থেকে তার এই সমস্যাগুলো। আচ্ছা, ওর কি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে পড়ালেখার বাইরে, কোনো অন্য কাজ বা বাইরে খেলতে যাওয়া? হ্যাঁ, এমনি সব দিক দিয়ে সে ট্যালেন্ট। ও কি ইনভলভ আছে এগুলোতে? যায় রেগুলার পার্টিসিপেট করে কোনো একটা অ্যাক্টিভিটিসের মধ্যে? করে বিভিন্ন প্রোগ্রামও যায়, বিভিন্ন স্কুলের বিভিন্ন প্রোগ্রামে যায়। যেমন আপনার এই যে গত কয়েকদিন আগে যে একটা প্রোগ্রাম গেল 21শে ফেব্রুয়ারি, পরশুদিন, এটা তো সে আপনার আর্ট করছে। আচ্ছা, বাইরে খেলতে যায়? হ্যাঁ, ওইখানে গিয়ে আপনার আর্ট করছে। না, বাইরে খেলতে যায় প্রতিদিন? হ্যাঁ, বেশি পাশে ওই যে প্লাস্টিকের কে আপনার ব্যাডমিন্টন খেলে। আচ্ছা, আমি জানতে চেয়েছি প্রতিদিন কি বাইরে খেলার একটা সুযোগ আছে ওর? শারীরিক কোনো খেলা, বাইরে বের হওয়া? হ্যাঁ, প্রতিদিন না, মাঝে মধ্যে হয়তোবা সপ্তাহে একদিন ওর আম্মুকে বলবে যে আম্মু আমি একটু পার্কে যাব, একটু আড্ডা দেব। আর মোবাইলটা কি পরিমাণ ব্যবহার করে একটু সব মানে একটু কাউন্ট করে যদি বলেন কত ঘন্টা? মোবাইল ও মনে করেন স্কুলে যাওয়ার সময় নিয়ে যায় না। আচ্ছা, স্কুলে লেখাপড়া করে। আর না, সারা দিনে কতক্ষণ ব্যবহার করছে? প্রতিদিন ওর ব্যবহারের সময়টা কতক্ষণ? প্রতিদিন ওর মনে করেন সকালে তো করে না, সকালে স্কুলে চলে যায়, আসে 3টা 3:30টায় বাসায়, আয়সা হয়তো ভাত টাত খায়, ওর আম্মু ফ্রেশ করে ভাত টাত খাওয়ায় রেস্টে দেয়, রেস্টে থেকে উঠে সে মোবাইল হাতে নিল। এই ভাতটা কি মাই খাইয়ে দেন? জি, মা ভাত খাইয়ে দেন এখনো? না না না, ও নিজের হাতেই খায়। আচ্ছা, বাট ওর আম্মু নিয়ে দেয় আর কি সবকিছু সাজিয়ে গুছায়। তো যে সন্ধ্যার সময় যে বসে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা, আবার কোনোদিন দেখা যায় রাত 12টা পর্যন্ত সে মোবাইল ইউজ করে। মানে অ্যাভারেজে গড়ে কত ঘন্টা ইউজ করছে সেটা কত হবে? 2 থেকে 3 ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা। রাতে কি ফোনটা ওর কাছে থাকে? রাতে ওই যে এটা চার্জে লাগিয়ে রাখে, রাতে ইউজ করে না। মানে এটা কি ওর ঘরে থাকে বা এমন একটা জায়গায় যে ও চাইলে ইউজ করতে পারে? ওর রুমেই থাকে, মানে ওর রুমেই থাকে, ওই চার্জে লাগিয়ে রাখে ওর ইয়াতে আর কি। কিন্তু ওর রুমে রাখার কি দরকার মোবাইলটা? সেজন্য তো ম্যাডাম আমি আপনাকে ফোন দিয়ে বললাম যে আমি এখন কি করব। মানে ওর রুমে না রাখলে কি ও মানে তখন রাগারাগি করবে? হ্যাঁ, ওইটা ফোন খোঁজে অনেক সময় রাতে। আচ্ছা, আনুমানিক ক ঘন্টা ঘুমাচ্ছে তাহলে রাতে, যদি 12টার দিকে আপনারা ধারণা করছেন ঘুমাতে যায়? 12টায় মনে করেন 12:30 1টায় সে ঘুমায় কোনো দিন, আবার কোনো দিন রাত্রে 10:30 11টায় সে ঘুমিয়ে যায়। অর্থাৎ তার ভিতরে যখন ক্লান্তি চলে আসে সে ঘুমিয়ে পড়ে। আচ্ছা, একটা তো বললেন যে মোবাইল না পেলে ভাঙচুর করে, তাই না? জি জি। মোবাইল ছাড়া অন্য আর কোনো কিছু আছে যেটা না পেলেও সে একই কাজ করে? না না, মোবাইল ছাড়া আর কিছু নাই। মানে অন্য আর কোনো ক্ষেত্রে এরকম করে না, মানে যেখানটায় তার নিজের ইচ্ছাটা পূরণ হচ্ছে না সেরকম অন্য আর কোনো কিছুতে এরকম জিদ বা রাগ করে না? জি না, অন্য কিছু দেয়া করে না। এমনিতেও খুব ভালো, এমনিতেও খুবই ভালো, ওর লেখাপড়ায় ভালো। সেটা এগুলো 2 মাস যদি লেখাপড়া নাও করে, সে প্লাস পরীক্ষার সময় যদি আপনার 5 দিন 6 দিন পড়ালেখা করে, সব বিষয় সে ভালো করে। এখন কি ঘুমিয়ে গেছে? না, আছে, ওই যে পাশের রুমে আছে। ও কি জানে ওর বিষয় নিয়ে কথা হচ্ছে? না না না, ওই রুমে বসে বসে ওই যে মোবাইল টিপছে। ও মোবাইলই টিপছে। এখন কি ফেসবুক করছে? না, তা আমি তো বলতে পারবো না ওর রুমে কি করতেছে। আমরা একটু দেখবো না যে কি করছে মোবাইলটা নিয়ে? একটু বাবা মার দেখা দরকার তো। জি জি জি, এটা বাবা মার মনিটরিং থাকা দরকার। হয়তোবা সে ওইটা গেম খেলে না, হয়তো বা না, আমাদের আসলে জানা দরকার যে 3 ঘন্টা অ্যাভারেজে মোবাইল টিপছে, সেটার মধ্যে কি কি জিনিস আছে ওর ভেতরে। হ্যাঁ,
মাহিনের প্রশ্ন আছে? ওই যে এখন এই যে মনে করেন ওর আম্মু বলতেছে যে ওই টিকটক কি একটা প্রোগ্রাম আছে, ওইটা ইউজ করে। আচ্ছা, ওই প্রোগ্রামগুলো বাবা মাকে জানতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সো বলো, মাহিন বলবে আগে। দুইটা বিষয় খুব পরিষ্কার এখানে। নাম্বার 1 হচ্ছে একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং হয়ে গেছে, ছোট শব্দ বলে ওরা বুঝবে না, বুঝিয়ে বলছি। সো ছোটবেলা থেকে যেটা হয়েছে যে ও এই জিনিসটা এইভাবেই শিখেছে যে কোনো একটা জিনিস যখন আমার পাওয়া দরকার সেটা পাওয়ার জন্য আমাকে রাগ করতে হবে, এবং যখন আমি রাগ করছি, রাগ করার পর ওই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি, এবং এটা যতবারই হচ্ছে তার এই রাগ করার আচরণটা তত শক্তিশালী হচ্ছে। সো এখন যেটা করতে হবে, ধীরে ধীরে এই প্র্যাকটিসটা থেকে আস্তে আস্তে বাইরে বের হয়ে আসতে হবে। যে কোনো কিছু যদি তোমার প্রয়োজন হয় সেটার একটা নেগোসিয়েশনের মাধ্যমে আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ঠিক করব যে এটা তুমি পাবে কি পাবে না, পেলে কতক্ষণ পাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে মোবাইল অ্যাডিকশনের যে বিষয়টা, এটা কিন্তু এই যে ড্রাগ অ্যাডিকশন বা অন্যান্য যে অ্যাডিকশন আছে সাবস্টেন্স, এগুলা যেইভাবে আমাদের ব্রেনে কাজ করে, এই মোবাইলের অ্যাডিকশনটাও কিন্তু ঠিক একইভাবে কাজ করে। সো এটা কিন্তু খুব সহজ বিষয়, মানে কোনো কিছু হবে না ওর জন্য যে হুট করে ওভার দ্য নাইট ও একদিনেই অ্যাডিকশনটা থেকে বের হয়ে আসতে পারবে। সো এটার জন্য ডেফিনেটলি ওর একটা প্রফেশনাল হেল্প যদি ও নেয় তাহলে ওর জন্য খুব সুবিধা হবে, সহজ হবে। আর এই যে যেই তথ্যগুলো আপনি পেলেন, এই তথ্যগুলো চাইলে আপনি আপনার সন্তানের সাথেও আলোচনা করতে পারেন যে এইভাবে এই জিনিসগুলো হলো, বা এই যে আপনাদের যে রোলের জায়গাটা, যে যেটা চাচ্ছে তখনই যখন সেটা দিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু এক ধরনের মানে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সো এইখানটায় ইনস্টিড অফ এই প্রশ্রয় দেওয়া, যতটুকু পারা যায় লিমিট সেট করা, যে এতটুকু পর্যন্ত তুমি পাবে এবং এতটুকু পর্যন্ত তুমি আসলে আর পাবে না, সেটা তুমি কাঁদলেও পাবে না। এবং রাতে মোবাইলটা ওর ঘরে থাকবে না, এটা একটা অ্যালার্মিং ইস্যু কিন্তু। মানে ও কিন্তু ওটার উপরে দখলটা রাখতে চাচ্ছে, তাই না? ও কন্ট্রোলটা রাখছে, কন্ট্রোলটা ওর উপর ও নিজের কাছে রাখছে, এবং মোবাইলের ব্যাপারে যে কোনো ভাবে ও কন্ট্রোলটা নিজের কাছেই রাখতে চাচ্ছে, যে ভাঙচুর করে ফেলছে, আমাকে যে কোনো উপায়ে এটা রাখতে হবে। এই জায়গায় বাবা মা যে একটা রুল সেট করে দেয়া, মানে এখানে পাওয়ার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, বাচ্চাটা পাওয়ার পজিশনে, হ্যাঁ, ও পাওয়ার অ্যাবিউজ করছে এখানে, এবং ছোটবেলা থেকেই ও ধারণাটা নিয়ে নিয়েছে যে আমি এই জায়গাগুলোতে বাবা মাকে ম্যানিপুলেট করতে পারছি, এবং প্রত্যেকটা জায়গায় কি করেছে, ও লিমিটকে ও পুশ করেছে, যেটা হয়েছে বাবা মা ঠিক করেছে দিব না, কিন্তু ও খুব ভালোভাবে এটা জেনেছে যে আমি যদি অনেক মানে হুলস্থুল করে ফেলি, ভাঙচুর করি, আমি পেয়ে যাব। এবং প্যারেন্ট কি করেছে, ওর এই লার্নিংটাকে অনেক বেশি শক্তিশালী করে ফেলেছে। তো সেই জায়গা থেকে বাবা মাকে আসলে এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে, কারণ ওর এখন যে বয়সটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এটা একটা রিস্কি বয়স, কারণ এখানে অনেক হরমোনাল হ্রাস হচ্ছে। এই সময়টাতে যেটা হয়, ওরা একটু আইসোলেশন পছন্দ করে, প্রাইভেসিতে থাকে, এবং প্যারেন্টের কোনো মনিটরিং নেই যে ও আসলে কোন কোন সাইটে যাচ্ছে, ও কি কি দেখছে। এবং একই সাথে যখন অনেক বেশি মোবাইলে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে বা স্ক্রিনে থাকছে, ও সোশ্যাল ব্রেনটা শ্রিঙ্ক করে, সোশ্যাল স্কিল কমে যাচ্ছে। বাবা বলছে যে ও খেলাধুলায় খুবই ভালো, কিন্তু বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে একদিন যাচ্ছে, প্রতিদিন কেন না? ও শারীরিক, মানসিক এবং ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য খেলাধুলাটা খুবই জরুরি। ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে খুবই ভালো। বাবা মা কি ওখানে এনাফ মোটিভেটেড করছে কিনা, কারণ ওর অনেকগুলো ভালো দিক আছে সেই জায়গাগুলোতে, এবং ওর কাছে মোবাইলটা খুব অ্যাভেলেবেল ওকে করে দিচ্ছে, ও আলাদা ওটা নিয়ে যাচ্ছে এই জায়গাগুলো। আর সর্বোপরি এই বাচ্চাটার জন্য আসলে একটা স্ট্রাকচার ডেইলি রুটিন, আমার যেটা মনে হয়েছে যে ওর স্লিপ ডিপ্রাইভেশনও আছে। একটা বাচ্চা যখন তার পর্যাপ্ত ঘুম হচ্ছে না, সকালে স্কুলে যাচ্ছে, 3টা পর্যন্ত স্কুলে থাকছে, এসে আবার স্ক্রিনে তাকিয়ে থাকছে, একটা ফ্যাটিক হচ্ছে ব্রেনের, ওর প্রপার রেস্ট হচ্ছে না, সেই জায়গা থেকে আমাদেরও যখন ঘুম কম হয়, আমাদেরও কিন্তু মেজাজটা খিটখিটে হয়ে যায়। সেটাই তো অনেকগুলো জায়গা আছে ম্যাডাম। স্ক্রিন টাইম এতক্ষণ হলে কিন্তু চোখেরও ভীষণ ক্ষতি হয়, চোখের সমস্যা হয়, সেটা ব্রেনে রেডিয়েশনটা যাচ্ছে, অনেক বেশি অনেকগুলো ফিজিক্যাল ইস্যু কিন্তু আছে এটার সাথে। এবং এখানে হয় কি, স্ক্রিনে সবকিছু খুব ফাস্ট হয়, এই ফাস্ট জিনিস যখন ব্রেন অ্যাডাপ্ট করে নেয়, ডেইলি লাইফের কোনো কিছুতে ওরা ইন্টারেস্ট পায় না, এবং তাদের ধৈর্য হারিয়ে যায়, অনেক ধৈর্য হারিয়ে ফেলে। কারণ ম্যাডাম এখানে আরেকটা যেটা হয় যে সোশ্যাল ব্রেনটা কন্টিনিউ শ্রিঙ্ক করতে থাকে, কিন্তু সোশ্যাল ব্রেন ইউজ হচ্ছে না। তো সেই জায়গাগুলোতে অনেকগুলো স্কিল ওর এখন এই বয়সে শেখার কথা, কারণ ও যখন পরবর্তীতে অ্যাডাল্ট হয়ে যাবে, ওর এই স্কিলগুলোই প্রয়োজন হবে। সেটাই।
তো বাবা মার আমার মনে হচ্ছে এখানে বাবা মাও একটু সাহায্য নিতে পারেন কারো কাছ থেকে, কারণ সন্তান কি করে আমরা বড় করব সুন্দর করে একটা কুড়ি থেকে ফুলে রূপান্তরিত হওয়ার জন্য, যেটা আমি বারবার বলি, সেটার জন্য কিন্তু বাবা মায়েরও অনেক এডুকেশন দরকার কিন্তু, তাই না? বাবা মার হিসেবে আমরা অনেক ভুল করে ফেলি, যেটার ক্ষতিপূরণ আর হয় না। মানে আসলে ভালোবাসার বহিঃপ্রকাশের জায়গা দিয়ে একটা ক্ষতি হয়ে যাচ্ছে হয়তো বোঝা না বুঝেই। এবং এখন আপাতত যেটা করতে পারি যে ওর সাথে নেগোশিয়েট করা, যেটা মাহিন বললো যে তুমি এতক্ষণ পাবে, খুব বেশি হলে তুমি প্রথমে আধা ঘন্টা, তারপর 1 ঘন্টা, এভাবে একটু নেগোশিয়েট করা, হাফ এন আওয়ার বলে হাফ এন আওয়ারে আমার হবে না, তাহলে তুমি বলো কতক্ষণ আরো বাড়াবো, এইভাবে একটু ওর সাথে নেগোশিয়েট করে সময়টাকে একদম কমিয়ে আনতে হবে। আরেকটা ব্যাপার কি ম্যাডাম, ওকে যদি প্রতিদিন বাইরে খেলতে দেওয়া হয়, ও মার কাছ থেকে পারমিশন নিয়ে একদিন যাচ্ছে, বাবা মা হয়তো তুমি মোবাইল অফ করো এটা বললে ও সহজে মানতে চাইবে না, কিন্তু যদি বলা হয় আমরা ডিসিশন নিয়েছি তোমাকে প্রতিদিন বাইরে খেলতে দিব, তুমি প্রতিদিন খেলতে যাও, এই পারমিশনটা আছে, তো এবং বাবা সঙ্গে করে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এবং যখন ও খেলবে, খেলার পরে যেটা হবে পড়ালেখা করবে এবং আলটিমেটলি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কারণে ওর কিন্তু রাতে ঘুমিয়ে যাবে, আর ও সারাদিনই বাসায় শুয়ে বসে থাকছে, ওর ঘুমটা হচ্ছে না, স্ক্রিনে থাকছে, এই জায়গাগুলো প্ল্যান করা। আর যদি মানে আরেকটা হচ্ছে কারোর কাছে নিয়ে যাওয়া, আর কি মানে ওর বাবা মাও কারোর কাছে যাওয়া, মানে ওকে না নিলেও বাবা মা যাওয়া। ফোন নিচ্ছি, হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, বলো। হ্যালো, হ্যাঁ আমরা শুনছি, বলো। আচ্ছা, আমার বয়স 44 বছর, কাছাকাছি। আমাদের বিবাহিত লাইফ 18 বছর, দুটো সন্তান আছে আমাদের, একটা 14+ আর একটা 11+। বড় ছেলেটা ওর হচ্ছে খিচুনি আছে, হাইপার অ্যাক্টিভিটি, ওর মানে ওর খিচুনি আছে। আচ্ছা। হ্যাঁ, এবং খুব অস্থির টাইপের বাচ্চা, আর ওর পড়ালেখা খুব মানে মানটা খুব করতে পারে না, খুব কষ্ট ওর করতে। ছোট জোরের কথা শুনছি আমরা, বড় জন্য সমস্যা। আচ্ছা, প্রিম্যাচিউর ছিল, ওই জন্য ওর সমস্যাগুলো। খিচুড়িটা এখনো আছে? খিচুড়িটা এখনো আছে, এখনো কন্টিনিউ করতে। কত বয়স ওর এখন? 14+। 14+। এখন আমাদের মেইন যে মানে প্রবলেমটা হাজবেন্ড ওয়াইফের প্রবলেম, অত তো আমার সমস্যা আসছে আমার বাচ্চাকে নিয়ে, সারাক্ষণ দুটো বাচ্চাকে নিয়ে আমার থাকতে হয়, এবং হাজবেন্ড মানে অনেকদিন থেকেই তার আমাকে নিয়ে সন্দেহ কিরকম, যে অফিস থেকে আসলো, এসে বলছে আমি বন্ধ পাই, তোমাকে অন্যরকম দেখাচ্ছে, মনে হয় মানে আমাকে দেখতে নাকি তার অন্যরকম লাগে, আমার মাঝে মাঝে আচরণগুলো অন্যরকম লাগে, যেটা মানে সে খারাপ মুহূর্তে কি করে, যে কারোর সাথে সম্পর্ক আছে, ইভেন সে মানে নোংরা মেয়ে যেমন আচরণ সে করছে মনে করে আর কি। তো 18 বছর আর কি বিবাহিত লাইফ। তার আগে সেই ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে পড়তাম, ও আমার চেয়ে 2 ইয়ার সিনিয়র ছিল। ইউনিভার্সিটিতে ও আমাকে দেখছে, আমাদের ফ্যামিলিগত ভাবেই বিয়ে হয়, আমি বলছি আমার ফ্যামিলিগত ভাবেই বিয়ে হবে, আমার একটু বড় আমি সেভাবেই বিয়েটা হয়। তারপরে আজ 18 বছর হচ্ছে আমাদের সম্পর্ক, এতদিন প্রায় 8-10 বছর, 6-7 বছর হলো ওই একই কথা বলে যাচ্ছে। আমার হচ্ছে যেটা হয়তো বোন ধারণা একসময় নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, কিন্তু এই জটিলতা থামছে না, যতদিন যাচ্ছে আরো বেড়ে যাচ্ছে, যতদিন যাচ্ছে অনেক রকমের মানসিক প্রেশার। ও চায় এটা সমাধান করতে, কিন্তু ওর কাছে সমাধান ওর জানা নেই। ও যেটা মনে হয় সবসময় বলে আমার মনে হয়, আমি তোমাকে ভালোবাসি খুব, কিন্তু আমার এটা মনে হয় আমি কি করবো। আমারও কথা যে আমি কি করবো, একটা কি ক্লু দেখছো তুমি আমাকে, যেটা নিয়ে তুমি আমাকে সন্দেহ করবা, সন্দেহটা একটা কিছু থাকতে হবে। আমাকে দেখলা, আমার চোখ মুখ শুকনা দেখাচ্ছে, বাচ্চা দুটো দিয়ে সারাক্ষণ আমি কষ্ট করি, সেজন্যও তো হতে পারে, কিন্তু ওই 1-2 দিন বুঝালাম, 1-2 দিন ভালো থাকলেও পরের দিন থেকে আবার ওই একই রকম। এবং বিয়ের শুরু থেকে করছে এটা? বিয়ের শুরু থেকে ওরকম না, ওইরকম করে না, তবে চাকরির ক্ষেত্রে একটু দিত যে ভালো না, চাকরি বাকরি করা যাবে না, আমি ইউনিভার্সিটিতে মাস্টার্স করা, যে ভালো হয় না, না করাই ভালো। আবার বলে যে না, ও কিন্তু মানে ও ছাত্রমৈত্রীর প্রেসিডেন্ট, মানে একটা ভালো ছিল, সেরকম একটা মানুষ। কিন্তু ইদানিং এটা জটিলতা যত দিন যাচ্ছে তত বেশি হচ্ছে, সন্দেহটা আরো বাড়ছে না বয়সের সাথে সাথে? ওকে, আর সন্তানটার কথা যে শুনলাম যে একটু ওর একটু প্রবলেম আছে না সন্তানটার? হ্যাঁ, ওর ডায়াগনোসিসটা কি? ওর হচ্ছে খিচুনি আছে। মানে খিচুনি মানে এপিলেপসি নাকি অন্য কিছু? এপিলেপসি আছে। ওষুধ খাচ্ছে?
ওষুধ খাচ্ছে, রেগুলার ওষুধ খাচ্ছে। মানে এপিলেপসিটা কনফার্মড? হ্যাঁ হ্যাঁ। মানে কনভালশনস হয়, মানে হাত পা? না ওইরকম করে না, বলে যে ব্রেনের খিচুড়ি হচ্ছে, ডাক্তাররা বলে। অনেকদিন থেকে অবশ্য দেখাই না, আমার তো নিজেরই অনেক জটিলতা, আমার বাইরে দরজাটা খুলে বেরোতেও আমার অনেক ই লাগে, মানে অনেকদিন ধরে ওকে ফেইন্ট হয়? ওর ওরকম না, ওইরকম করে হয় না, তবে ডাক্তার বলে যে ওর খিচুড়িটা এখনো কিছুই হয়নি, ওইরকমই আছে, ব্রেন থেকে হয়, এবং একটু একটু অন্যরকম করে তাকায় তখনই নাকি ওর খিচুড়িটা ইয়ে হয়। মানে কতক্ষণ থাকে ব্যাপারটা? কয়েক সেকেন্ড। আচ্ছা, কিন্তু প্রায় প্রায় পড়তে গেলে বেশি হয় ওর। কি করলে? পড়তে গেলে? না পড়তে পারে না, লাইন বাই লাইন ধরে পড়তে পারে না, উল্টা পাল্টা হয়তো দেখা গেল একজনের স্যান্ডেল পড়ে গেল, স্যান্ডেলটা নিয়ে আসলো অন্যরকম, ওর বাবা আবার এটাই হয়তো একটু অন্যরকম ই করে যে কেন অন্য স্যান্ডেল থাকবে। আবার হয়তো কোথাও গেলাম টাইমটা মেলাতে চেষ্টা করে যে কেন হয়তো কোন বাইরে বের হলেও সমস্যা, বাসায় থাকলেও তার মনে হয় যে বাসায়ও মনে হয় কোনো সমস্যা, মানে জটিল একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন আমি রাগ করে, আমি চাই না যে দুইটা বাচ্চা নিয়ে, আমি তো কোনো কিছু করি না জব টব, আর দুইটা বাচ্চা নিয়ে প্রবলেম, আর ওকে তো আমি ভালোবাসি সম্পর্ক এতদিনের। জবটা ছেড়েছো কেন? আমি জব বন্ধুকে একটি স্কুলে করতাম, বাচ্চাটা প্রিমেটিভ ছিল আর পড়া হয়নি। এখন তো বাচ্চা বড় হয়েছে, তাই না? বয়স হতে অনেক, এখন আমার বয়স অনেক, 44 অলরেডি। 44 কোনো বয়স হলো? 44 তো খুব বেশি বয়স না, আমরা করতে চাইলে তো করতেই পারি কিছু। যাই হোক, সেটা তো যার যার পছন্দের ব্যাপার, নিজের সিদ্ধান্ত, সেটা আমরা রেসপেক্ট করছি। আমার আছে, কিন্তু ওর তো এমনিতেই জটিলতা, আমি জবে গেলে তো আরো ভয়ঙ্কর হয়ে যাবে সেটা। কিন্তু সেটা আমরা নিজেদেরকে থামিয়ে রেখে কি ওর জটিলতা কমাবো, নাকি ওর জটিলতাটা আলাদা করে দেখবো, সেটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, তো এখন আজকের প্রশ্নটা কি? আজকে এখানে পাশেই আছে, এখন আমার মানে আমি কি করব এটা থেকে, মানে আমি সংসার বাঁচাতে চাই। আমার হাজবেন্ড পাশেই রয়েছে? হ্যাঁ হ্যাঁ। কথা বলবেন উনি? হ্যাঁ উনি কথা বলবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমরা এতক্ষণ ওয়াইফের কথা শুনছিলাম, আমরা বুঝতে পারিনি যে পাশে স্বামী আছেন। তো কিছু বলার আছে কি এই ব্যাপারগুলো নিয়ে, সন্দেহের ব্যাপারটা নিয়ে কিছু বলার আছে? জি জি জি, মানে আমি হলো আই লাভ মাই ওয়াইফ ভেরি ভেরি মাচ। এখন কর্মক্ষেত্রে আমার বিভিন্ন সময় বাইরে ম্যাক্সিমাম সময় থাকা লাগে। সামহাও মানে টোটালি অনেস্টলি the touch one husband have, সে তার আমাকে এরকম মনে হচ্ছে, এটা হলো প্রবলেম। কখন মনে হয় এরকমটা আপনার? মানে কোন কোন সময়ে মনে হয়? বাসা বাইরে থেকে ফিরে আসার পরে অনেক সময় মনে হয় যে তার অ্যাটিটিউড বা চলাফেরা কিংবা তার ফিজিক্যাল একটু ইনডিফারেন্ট মনে হয় আমার কাছে। মানে বাইরে থেকে আসার পর যখন তাকে দেখেন তখনই মনে হয়, নাকি সে যখন সামনে থাকে না তখনও এরকমটা মনে হয়? আসলে আমি সো সরি, মানে আমার তো এটা খুবই কষ্ট হয়, এটা আমার ভুল হলেও খুবই ভালো, কিন্তু আমার কেন যেন মনে হয়, মানে মনে আসতেই থাকে ব্যাপারটা, ওটা থামানো যায় না, তাই তো? থামানো যায় না ঠিক না, আমি সবসময় প্রতি মুহূর্তেই চাই যে এটা চির জীবনের জন্য থেমে যায়। এই ধরনের কোন তার আচার আচরণ কিংবা আমার প্রতি তার যে অ্যাটিটিউড, শি ইজ এ ভেরি গুড গার্ল। ওকে না, আমি যেটা প্রশ্ন করছিলাম যে মনের মধ্যে যখন এই চিন্তাটা আসে যে ওকে ও কিছু করছে কিনা, তখন এই চিন্তাটা থামানোর জন্য বা চিন্তাটাকে বদলানোর জন্য কোনো প্রচেষ্টা হয় কি ভেতরে? সেই প্রচেষ্টা কি করার চেষ্টা করা হয়েছে কখনো? মানে হয় না, আমি যখন ভাবছি যে আমার স্ত্রী কিছু করছেন, কোনো রকম উল্টোপাল্টা কিছু করছেন, আমি যদি মনে মনে নিজেকে বলি যে না, আমি যেটা ভাবছি সেটা সত্যি না, এরকম কোনো কথা নিজেকে কখনো বলা হয়েছে? সেটা একটা পয়েন্ট আমি বলে দেখতে পারি। সেটা নিজের সাথে নিজে কথা বলা যে আমি যেটা ভাবছি সেটা তো সত্যি না, সেটা তো কখনো হয়নি, এরকম কথা কখনো নিজের সাথে বলা হয়েছে কি? না, হওয়ার কথা না। হ্যাঁ, না, আমরা নিজেকে বলতে পারি এই কথাটা, তাই না? যে আমি সবসময়, আমাদের মধ্যে কিছু সন্দেহ, কিছু অবিশ্বাস কাজ করতেই পারে, আমরা নিজেকে বলতে পারি যে আমি যেটা ভাবছি সেটা হয়তো সত্যি না, এরকম কথা নিজেকে বলি না আমরা?
হ্যাঁ ওই কথাটা বলে দেখা যেতে পারে যে কোনো কাজ হয় কিনা। ফাইজার কোনো প্রশ্ন আছে? আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমার যে দুইটা ছেলে, বড় ছেলে হলো 14 ক্লাস, ছোট ছেলে 10 ক্লাস। হ্যাঁ ওটা তো আমরা শুনেছি, হ্যাঁ ওটা আমরা একটু আলোচনা করি। হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল যে আপনার মনে যে এই সন্দেহগুলো আসছে কতদিন যাবত আসছে? এইটা পরে কম ছিল, পরে বেড়েছে। আচ্ছা 6-7 বছর এখন। 6-7 বছর। কোনো ঘটনার প্রেক্ষিতে কি শুরু হয়েছে না হঠাৎ করে আপনার এমন কিছু হয়েছিল যেখান থেকে আপনার মাথায় এই বিষয়গুলো প্রথম আসা শুরু করেছে? আচ্ছা, না সে 7 বছর 6-7 বছর আগে থেকে মনে হয়। ওকে আচ্ছা কথা কম। হুম। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমরা আলোচনা করছি কেমন। অনেক অনেক ধন্যবাদ দুজনকেই। হ্যাঁ ফায়জা, এই কলটা শুনে আসলে খুবই খারাপ লাগছে যে যে সন্তানটির কথা বলেছে যে এপিলেপটিক চাইল্ড, হাইপার অ্যাক্টিভিটি আছে। এটাই একটা মার জন্য যথেষ্ট, একটা ফ্যামিলির জন্য যে কোনো রকম মানে মানসিক চাপ এটা সামলানো একজন মানুষের জন্য খুবই কষ্ট। আর উনি সবকিছু ছেড়ে দিয়েছেন এই সন্তানদের জন্য, সংসারের জন্য, এবং একই সাথে হাজবেন্ড আবার যখন সন্দেহ করা শুরু করেছেন এই 7-8 বছর যাবত, এবং এটা উনি হাজবেন্ডও বললেনই যে উনি আসলে বেরিয়ে আসতে পারছেন না, এটা অপমান লজ্জারও একটা ব্যাপার আছে। তো ভদ্রমহিলা আসলে অনেক বেশি সাফার করছেন এখানে, এবং ভদ্রলোকও অকপটে স্বীকার করেছেন, কান্নাকাটি করছেন। তার মানে দুজনই একটা হেল্পলেস সিচুয়েশনে চলে গেছেন। ম্যাডাম এখানে আপনি যেটা বলেছিলেন যে উনি হয়তো আরেকটু অন্যভাবে ভাবতে পারেন যে উনি আদার কোনো কিছুতে একটা ইনভলভ হওয়ার একটা জায়গা আছে। আরেকটা বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে উনি এতটাই এখন লো এনার্জি ফিল করছেন বা কষ্টের মধ্যে আছেন যে সন্তানের জন্য উনি চাকরি ছেড়ে দিলেন, রেগুলার ফলো আপ করছেন না। এই বাচ্চাদের রেগুলার ফলো আপ করা মানে এই জায়গাটা খুব জরুরি ছিল। সেক্ষেত্রে ওর হাইপার অ্যাক্টিভিটি বা অন্য ইস্যুগুলোতে হেল্প হবে, এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই হেল্প প্রয়োজন এখানে। এটা একদমই প্রফেশনালের কাছ থেকেই সহায়তা নেওয়াটা খুব জরুরি, কারণ দুজনেই জানতে পারছেন যে সমস্যাটা কি, কিন্তু কিভাবে সমাধান করতে হবে সেই জায়গাটা নিয়ে কাজ করা খুব জরুরি। এটা প্রফেশনাল হেল্প নিতেই হবে। হাজবেন্ডের হয়তো কোনো ইনসিকিউরিটি ইস্যু আছে, সেটা মানে সারফেস করেছে এখন ভালোভাবে। দুজনেই কিন্তু দুজনের জায়গা থেকে স্টাক। সেই মাহিন, আমি তোমার কাছে আসছি, একটা ফোন নিয়ে একবারে আসছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু মানে আমার কিছু পার্সোনাল ছিল তো মানে বলতে চাচ্ছিলাম। একটু জোরে বলো প্লিজ। শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার হাজবেন্ড, আমার বেবি, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মানে দেবরের বউ, আমরা এইভাবে আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি। এবং নিচে আমার বড় ননদ ওরা থাকে। যাই হোক, এখন আমার প্রবলেম হচ্ছে কি, আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিফারেন্স হচ্ছে অ্যারাউন্ড 12 ইয়ার্স ওল্ড, এরকম ডিফারেন্স আমাদের। তো আমাদের সমস্যাটা হয় কি, আমার হাজবেন্ড খুবই এমনি শেষ খুব সাংসারিক একটা ছেলে। আমার ছেলেকে স্কুলে নেওয়া থেকে শুরু করে ছেলে কি খাবে না খাবে সবকিছু সে করে, ঠিক আছে। বাট ও হচ্ছে কি, আমাকে এমন একটা কথা হয়তো সবার সামনে বলে ফেললো যে যার কারণে সবাই আমাকে হয়তো মানে খুব ইয়ে করে, আন্ডারস্ট্যান্ড করে, মানে কোনো কিছুতে ইয়ে করে না। এখন সমস্যা হলো, কিছু হলে আমার শাশুড়ি এসে আমাকে খুব ইয়ে করতে থাকে। এখন আমার হাজবেন্ড কখনো যে মানে আমার দিকে বা ইয়ে করা মানে কোনো কথা সে ইয়ে করতে চায় না। এখন আমি অনেক বুঝাই, অনেক সময় এমন ধরনের কথা বলে আমি তখন রাগ করে আমার মায়ের বাসায় চলে আসি। একটা এক্সাম্পল পেতে পারি কি আমরা, যে এরকম একটা কথা বলেছে? হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে যেমন আমার হাজবেন্ডের সাথে আমার কখনো ঝগড়া লাগলো, পার্সোনাল ঝগড়া হতেই পারে। এখন হয়তো আমি গেটটা লাগাই রাখলাম, আমার হাজবেন্ড আমাকে পার্সোনালি নক করতে পারে গেটটা, যে গেট খুলো বা কিছু। ও করে কি জোরে, মানে এমন জোরে লাউডলি স্পিক আপ করবে, বাসায় চিল্লাচিল্লি করবে, আমার শাশুড়িও আসবে এখানে ইনভলভ হবে, উনিও আসে চিল্লাচিল্লি করতে থাকবে, কেন আমি গেট লাগাইছি, কেন ইয়ে হচ্ছে। বা তখন হয় কি, মানে আমাদের দুজনের সমস্যা, কিন্তু উনি সবকিছুর মধ্যে এসে ইন্টারফেয়ার করে। কিন্তু মানে এখানে কিন্তু আমার দেবরের বউ আছে, ওদের কিন্তু কখনো ঝগড়া হলো কেউ কখনো বুঝে না। আমার হাজবেন্ড করে কি, যে জিনিসটা সবসময় সবার সামনে আমার যত দুর্বল পয়েন্ট গুলো আছে ওগুলো সে সবসময় বলতে থাকে। ইভেন আমার বাবু যখন 6 মান্থে, মানে আমি যখন ম্যাটারনিটি লিভে ছিলাম,
ও অনেক চাকরি ছাড়ার জন্য অনেক চেষ্টা করছে, বাট আমি চাকরিটা মানে খুব কষ্ট করে করছি, কারণ আমার মা বাবা আছে, ওরা ওদের সাপোর্টটা ছিল তখন। এখন এমনি বেবি স্কুলে পড়ে, কেজিতে পড়ে, এখন শ্বশুরে ওদেরও সাপোর্ট আছে, সাপোর্ট যে নাই তা না, বাট ওরা অনেক সময় করে কি যে আমার হাজবেন্ডের জন্য কিন্তু যে জিনিসটা বারবার হচ্ছে, যেমন আজকেও সকালবেলায় আমি উঠেছি, পরে শাশুড়ি আমার সাথে খুব করলো, চিল্লাচিল্লি করলো। আমার হাজবেন্ড কিন্তু এই জিনিসটা ঠিক করতে পারে না। কি নিয়ে চিল্লাচিল্লি করলেন? নরমাল একটা বিষয় নিয়ে, কি জানি মানে একটা ফিল্টারের কি জানি পানি দিয়েছিল, ওটা আমার হাজবেন্ডই সবসময় ঠিক করে না, কি জানি হয়েছে ওটা। এখন আমাকে বলছে যে এটা কেন এরকম হলো, এই মানে রুমের মধ্যে হাইসা এমন ভাবে চিল্লাচিল্লি শুরু করছে। যখন এরকম করেন, এরকম শুনতে হয় কথা, তখন তুমি কি করো? এর আগে সবসময় যখন এরকম করতো, এবার এখন আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, উঠার পর থেকে উনি চিল্লাচিল্লি শুরু করছে আমার সাথে। না, তোমার রেসপন্সটা কেমন থাকে তখন আমি বলি, মা আমার সাথে এরকম বললেন না, কারণ আমি তো এটা জানি না, আপনার ছেলেকে বলেন, কারণ আমার সাথে সে খুব বেশি চিল্লাচিল্লি করতে থাকে, মানে আমার বেডরুমে এসে আমার সাথে চিল্লাচিল্লি করতে থাকে, তখন আমারও ভালো লাগে না। চাকরি করো চাকরি করো, বারবার খালি একই ডায়লগ, এগুলো তো শুনতে ভালোও লাগে না। চাকরি করো মানে? চাকরি করি আমি, আর উনি সংসারে রান্না বান্না করে, কারণ আমি তো বলতেছি একটা বুয়া থাকি রান্না বান্না। তুমি চাকরি করছো? হ্যাঁ, আমি একটা প্রাইভেট ব্যাংকে আছো। হ্যাঁ, সরি, তুমি তো প্রথমেই বলেছিলে। আজকে তোমার প্রশ্নটা কি আমাদের কাছে? আমার প্রশ্নটা হচ্ছে কি, এখন আমার ফ্যামিলিতে আমার মা বাবাকে বলেছি যে আমার হাজবেন্ড সবসময় আমার সাথে এরকম করে, বাট ওর সাথে সাথে ওর বোনরা, ওর মা বাবা, তোমার প্রশ্নটা করে ফেলো, তাহলে আমাদের সময়। আমি কি করা উচিত, মানে আমি তো এইভাবে তো সম্ভব, মানে ওদের সাথে তো থাকতে পারতেছি না, আমি তো এমনও না যে আলাদাও হব, বা আমার হাজবেন্ডও বুঝতে চাচ্ছে না। এখন আমি কি করলে মানে আলাদা হলে সমস্যাটা হবে না মনে হচ্ছে? হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে, কিন্তু ও তো হতেও চায় না, ও তো এখানে আমি না, সেটা না, আমার প্রশ্নটা ছিল যে সমস্যাটা তো তোমার হাজবেন্ডও তোমাকে ছোট করছেন অন্যদের সামনে, তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে শ্রদ্ধার কিছু অভাব দেখতে পাচ্ছি, সেখানে বাসাটা যদি আলাদা করো, তোমরা যদি দুজন আলাদা থাকো, তাতে করে তোমার হাজবেন্ড যে তোমাকে মাঝে মাঝে ছোট করে ফেলছেন, সেটা কি উনি কমাবেন? এটা তো সে করবেও না, আলাদা সে হতেও চায় না। সেটা তো আলাদা ইস্যু। আমি বলছি যে আলাদা হলে কি তোমাদের দুজনের মধ্যে সমঝোতাটা, বোঝাপড়াটা বাড়বে? বোঝাপড়াটা বাড়বে বলতে কি, এখন বাচ্চাটা রাখা নিয়েও সমস্যা। না, তুমি অন্যদিকে চলে যাচ্ছ। তোমাদের বোঝাপড়াটা আলাদা থাকলে বাড়বে কিনা? না, আলাদা থাকলে অতটা বাড়বে না, কারণ এখানে হয় কি থার্ড পারসনের জিনিসটা চলে যাচ্ছে বারবার। বোঝাপড়াটা বাড়বে কিনা তোমাদের মধ্যে? আরো শ্রদ্ধা, আন্ডারস্ট্যান্ডিংটা হবে হয়তো। হ্যাঁ, এটা হয়তো হবে। শ্রদ্ধাবোধটা বাড়বে। হ্যাঁ, তো এটা হবে, কিন্তু এখন কি করে মনে হচ্ছে বাড়বে? কারণ হচ্ছে তোমাকে, হ্যাঁ আমি বলি, কারণ একটা সেকেন্ড, আমি তোমাকে আর বেশিক্ষণ ফ্লোর দিতে পারছি না। তুমি প্রশ্নটা আমি জানতে চেয়েছিলাম যে তোমাদের দুজনের মধ্যে শ্রদ্ধাবোধটার একটু অভাব দেখছি, তোমার মনে হচ্ছে এটা শ্বশুর শাশুড়ি সঙ্গে আছেন বলে এটা হচ্ছে, আলাদা হলে সেটা ওরকম হবে না, তাই তো? হ্যাঁ, এটাও মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো একটু লাইনে। কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন নেই। ওকে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আলোচনা করছি, কেমন? অনেক ধন্যবাদ। বলো, এটা আগে বলো, তারপর আগেরটা বলো। ওনার প্রশ্নটা কিন্তু উনি খুব মানে স্পেসিফিক কোনো কিছু বলেনি যে এটা এরকমটা জানতে চায়। সো যেটা বোঝা যাচ্ছে, জিজ্ঞেস করে পাইনি, আসলে জিজ্ঞেস করেছিলাম কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। সো যেটা বোঝা যাচ্ছে যে ওনার হাজবেন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে মা এবং স্ত্রীর মধ্যে যে প্রায়োরিটাইজ করা, দুইটা সম্পর্ককে যে আলাদা করে রাখা, আলাদা করে দেখা এবং দুইটাকে আলাদাভাবে আলাদা করে মূল্যায়ন করা, ওই জিনিসটা কোনো কারণে হ্যাম্পার হচ্ছে, এবং যেটা কিন্তু এই সমস্যার মূল একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। সো এইটা যদি হাজবেন্ড তার জায়গা থেকে করতে পারে স্মার্টলি, তখন কিন্তু খুব সহজেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এবং উনি কিন্তু জব করছেন, এবং এই হাজবেন্ডের কাছ থেকে যখন এই জিনিসগুলো ওভাবে পাচ্ছেন না, তখন তার মধ্যে একটা কষ্ট তৈরি হচ্ছে। সো এই কষ্টটা নিয়েই কিন্তু উনি আজকে ফোন দিয়েছেন। সো ওনার জায়গা থেকে উনি যেটা করতে পারেন যে এই বিষয়গুলোকে নিয়েই সে কী করে এই কষ্টটাকে হ্যান্ডেল করতে পারে, তার নিজের যে স্ট্রেংথের জায়গাটা, সে কী করে ওই জায়গাগুলোতে আরও ফোকাস করতে পারে, ওটা যদি উনি করে, তাহলে উনি ওনার সাথে আরেকটু কমফোর্টেবল হতে পারবে, আর একটু আরাম পেতে পারবে। এটা হচ্ছে এই কেসের ক্ষেত্রে। আর আগেরটা কি? আগেরটা যদি এক লাইনে বলে দাও ভালো। আগেরটা যেটা হচ্ছিল যে মানে সম্পর্কের মধ্যে দুজনেই কিন্তু দুজনের জায়গা থেকে স্টাক।
হাজবেন্ড হচ্ছে সে বুঝতে পারছে যে এরকমটা সত্য না, কিন্তু একটা মিথ্যা চিন্তা তার মাথার মধ্যে ঘুরছে এবং ওটাকে সে কন্ট্রোল করতে পারছে না। এবং স্ত্রীও বুঝতে পারছে যে স্ত্রী তো জানেই যে এরকম কোনো কিছু নাই, এবং ওই একই জিনিসকে ধরে কিন্তু স্ত্রীও কিন্তু ওই একই লুপের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই জন্য প্রফেশনাল হেল্পটা এখানে খুবই প্রয়োজন, যেটা আমাদের সবারই বোধহয় একই মত। আমরা ফায়জা একটু এই কেসটা নিয়ে। আচ্ছা, এই কেসের ক্ষেত্রে একটা ব্যাপার যেটা আছে যে ভদ্রমহিলা আপনি খুব ওনাকে ট্র্যাকে আনার চেষ্টা করছিলেন অনেকভাবে, তার মানে একটা বিষয় পরিষ্কার যে উনিও এই জায়গাটা একটু মানে এমনভাবে আটকে গেছেন যে খুব একটা ব্লাইন্ড ফোল্ডেড পজিশনে আছেন, যে উনি আসলে কি চাচ্ছেন, কোন জায়গাটাতে সমাধান দরকার, এটা হয়তো খুব ক্লিয়ারলি উনি ধরতে পারছেন না। সেই জায়গাটাতে ম্যাডাম আমি যেটা বলবো যে ওনার নিজের জন্য প্রফেশনাল হেল্প দরকার হবে। সেক্ষেত্রে এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ারলি উনি বুঝতে পারবেন যে কি হচ্ছে, এবং একই সাথে হয়তো প্রফেশনাল হেল্প উনি নেওয়ার প্ল্যান করার মাঝখানে উনি একটু চিন্তা করতে পারেন যে উনি আসলে কি বলছেন, তার পরিপ্রেক্ষিতে উনি কি পাচ্ছেন। অথবা উল্টো করে যদি আমি বলি, ওনার ইনলজ বা ওনার হাজব্যান্ড ওনারা যেগুলো বলছেন সেখানে উনি নর্মালি কিভাবে রেসপন্স করেন, তো সেটাকে একটু ভিন্নভাবে করে অন্য কিছু করা যায় কি না, ওই জায়গাটা হয়তো উনি একটু এক্সপেরিমেন্ট করেই দেখতে পারেন, কারণ দীর্ঘ সময় উনি সাফার করছেন। আর এখানে ভদ্রমহিলার একটা ভালো দিক আছে, উনি বলছেন যে ওনার সন্তানের ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট আছে এবং উনি জব করছেন, তাহলে বেশ অল্প সময়ের জন্য উনি ফ্যামিলিতে, এবং ফ্যামিলিতে ওনার রোল নিয়ে রান্না করা এই বিষয়গুলো নিয়েও ব্যাপার আসছে। তো এটা হয়তো একটা ফ্যামিলি মিটিং অ্যারেঞ্জ করে বসা যেতে পারে যে উনি এতটা সময় অফিস করেন, ফ্যামিলির কি প্রত্যাশা ওনার কাছ থেকে এবং উনি কতটুকু দিতে পারবেন, সেই জায়গাটা ক্লিয়ার করা। আর হাজবেন্ডের আসলে শ্রদ্ধা করা উচিত, আমার মনে হয় হাজবেন্ডের শ্রদ্ধা বোধটা বাড়ানো হবে, সেটা অবশ্যই একটা প্রফেশনাল হেল্প নিলেই সম্ভব। একটা ছোট করে ফোন নিচ্ছে, সময় একদম শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, একটু জোরে বলো প্লিজ। আপু, আমার সমস্যা হচ্ছে কি আপু, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, এসএসসি পাস করার পরে আমার পারিবারিক ভাবে বিয়েটা হয়ে গেছে। তো আমি বিয়ের আগে আমার মানে হাজবেন্ডকে দেখি নাই, তো বিয়ের পরে যখন দেখছি ওর সাথে আমার বয়সের ডিফারেন্স অনেক বেশি, প্রায় 22 বছরের ডিফারেন্স। তো যে কারণে প্রাথমিকভাবে মানে দেখার পর থেকে মানে আমার ওরা কেমন যেন মন থেকে মানিয়ে নিতে পারিনি। আমরা তো মানে আমি গ্রামের মেয়ে, তো যে কারণে ওসবগুলো আসলে মানি না নেওয়ার বিষয় বা আমি নিতে পারছি না, এটা পরিবারকেও বুঝে বলতে পারতেছি না, যেটা আমার পরিবারও মেনে নিবে না আর কি আমার এই বিষয়টা। কত ডিফারেন্স তোমার হাজবেন্ডের সাথে বয়সে? 22 বছরের। 22 বছর, আচ্ছা। তো এরপর থেকে পারিবারিক গ্রামের মেয়ে, তো গ্রামে গিয়ে হয়েছে, তো পারিবারিক ভাবে একটু আমি অসন্তুষ্ট ছিলাম, যেহেতু আমার হাজবেন্ড প্রবাসী। তো ওনারা মানে ও যখন দেশে আসে তখন হ্যাঁ সবাই আমার সাথে খুবই ভালো বিহেভ করে, এরপর চলে যাওয়ার পর থেকে হ্যাঁ মানসিকভাবে একটু থাকি আর কি। তো এরপর থেকে যে ও বিষয়গুলো ওরা আমি বুঝে বলতে পারি না, আর ওরা বুঝে বলতে গেলে ও বলে যে না আমাদের ফ্যামিলিতে এগুলো থাকবে, তোমার ওসব মানিয়ে নিয়ে চলতে হবে। তো আর ও যখন দেশে আসে তখনও আমার যেটা মনে হয় আর কি যে আমাকে ও যতটুকু সময় দেওয়ার দরকার ও দেয় না। ওর বন্ধু বান্ধব আছে বা ওর আত্মীয় স্বজন আছে, ওনাদের সাথেই বেশিরভাগ সময় ও কাটায় আর কি। তো যে কারণে এখন আমার সমস্যা হচ্ছে যে আপু ওর সাথে যখন আমি কোনো কথা শেয়ার করি ও যখন বুঝতে চায় না, তখন আমার কেন জানি ওর আমি সুইসাইড করা দরকার। আমার দুটো বাচ্চা আছে, যে কারণে ওই জিনিসগুলো করতে গেলেও আবার বাচ্চাদের দিকে তাকাইলে কষ্ট হয়। কিন্তু এর আগে একবার আমার খুব মানে অনেকগুলা ঘরে ওষুধ ছিল, তো অনেকগুলা খাই ফেলছিলাম, তো আমি 2-3 দিন প্রায় অজ্ঞানের মতো হসপিটালে ছিলাম। তো এরপরে আসতে সুস্থ আছে এখন, কিন্তু তারপর বারবার কেন তিনি মনে হয় আমি সুইসাইড করে ফেলি, আমার মানে বাচ্চার ইচ্ছাটা নাই। এখন আমি কি করবো, আমার দুটো বাচ্চা আছে। একবারই করেছো অ্যাটেম্প্ট না আরো করেছো? হ্যাঁ একবারই করছিলাম। কত আগে? 2 বছর আগে। তারপরে হসপিটালে যেতে হয়েছিল? হ্যাঁ হসপিটালে যেতে হয়েছিল। তোমার কি মনে হয় সারাক্ষণ বলো তো? আমার মনে হয় বলতে কি আমি যে ওরা বুঝে বলতে পারি না, তারপর যে আমার খারাপ লাগে যে হ্যাঁ এখন আম্মু আব্বুর কাছেও কিন্তু বলতে পারি না, যেহেতু আমাদের গ্রামের পরিবেশটা ওরকম না আপু, হ্যাঁ মেনে নিবে না।
সেই Divorce-এর নিজেকে কি ব্যাপারটা- মনে হয় তোমার, নিজের ব্যাপারে কি ধারণা থাকে তোমার মধ্যে একটা? আমার নিজের ব্যাপারে একটাই ধারণা যে দেশে থাকি কি লাভ। আমি বিয়ে করে লেখাপড়া করতে চাইছি, ওটাও আমার করতে দেয় নাই সেটাই। আমার শ্বশুর ফ্যামিলি। তো এরপর থেকে পারিবারিক কাজ কর্ম, তারপর প্রবাসে থাকে, বয়সের ডিফারেন্স, মানে ওইসব কথাগুলো আমার মাথায় ঘোরে যে ওর সাথে আমার বয়সের ডিফারেন্স, আমার কোথাও গিয়ে মনে হয় যে ওর সাথে আমার মানে মিল খাচ্ছে না, কথাবার্তা বা মনের মিল, বা কোথাও গিয়ে আমার মনে হয় যে হ্যাঁ হচ্ছে বুঝতে না ওর পারছি সাথে তুমি আমার। অনেক বেশি কষ্টে আছো। তোমার আজকের প্রশ্নটা বলবে আমাদেরকে? এখন আমার কথা হচ্ছে যে আমার যে এই যে দুটো বাচ্চা আছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তো এখন আমি আমার মানে বাচ্চাদের দিকে তাকাইলে সুসাইড করতে গেলে মানে মনে হয় যে আমার বাচ্চাগুলো কে দেখবে। এখন আবার আমাদের কাছে প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে আমি যে সুসাইডটাকে বারবার করার ইচ্ছে হয় যে আমি যে বাঁচতে চাই না, এখন এই ধারণা থেকে আমি এটা নিয়ে আমি কিভাবে, খুব সুন্দর প্রশ্ন করেছো, অনেক ধন্যবাদ তোমাকে। একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আছে চট করে? প্রশ্ন নেই, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের শুভকামনা রইলো, আশা করছি তুমি তোমার জীবনটাকে শেষ করবে না। আমরা আলোচনা করছি তোমার ব্যাপারটা নিয়ে। মাহি, মানে উনি যেই সিচুয়েশনটাতে আছে খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন। একদম যদি টিপিক্যাল জায়গা থেকে বলি, ওনাকে বলার আগে ওনার বাবা মা আমি জানি না শুনছেন কিনা, বাট বা এই ধরনের কেস হয়তো বা অনেকের লাইফে আসতে পারে, তাদেরকে উদ্দেশ্য করে বলা যে এই যে মেয়েটার জীবনটা এখন যে জায়গাটায় আছে, সে তার নিজের কোনো শক্তি নাই, সে নিজেকে নিজে এম্পাওয়ার্ড করে নাই, তার হাজব্যান্ডের সাপোর্ট এখানে নাই, তার ইনলসের কোনো সাপোর্ট নেই, এমনকি তার নিজের বাবা মার কাছ থেকে যে সে একটা সাপোর্ট পাবে সেটাও তার নাই। সো এইরকম পরিস্থিতিতে কি মনে হয় যে সে আসলে কতটা ভালো জীবনযাপন করতে পারছে? সো এরকম একটা সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছে, তখন নেওয়ার আগে আসলে অনেকবার ভাবা দরকার যে এটার কনসিকুয়েন্সটা ইন ফিউচারে কি হতে পারে, এবং এটা ভেবে যদি আমরা কাজ করি সেটা প্রত্যেকটা ব্যক্তির জন্যই কিন্তু ভালো হবে। এখন আমরা ওকে কিছু একটা চট করে বলে দিই, আমরা সময় একদম তাকে চট করে বলার জন্য যেটা বলার যে আপনি এটা ভাবেন যে আপনার মানে জীবনে এমন কিছু আছে কিনা যেটাকে আঁকড়ে ধরে, যে আপনি দুইটা বাচ্চার কথা বললেন, সেটা একটা হতে পারে, বা বাচ্চার বাইরে গিয়ে যে আপনার এমন কোনো কিছু যেটা আপনাকে বেঁচে থাকার জন্য একটা মোটিভেশন দেয়, যে আমি আমার নিজের জন্য এই ভবিষ্যতে এই জিনিসটা দেখতে চাই এবং এটাকে নিয়েই আমি বেঁচে থাকতে চাই, সেটা আপনি যদি একবার খুঁজে বের করতে পারেন তাহলে ওটাই কিন্তু আপনাকে ভীষণ রকম হেল্প করবে এই আইডিয়াটা থেকে দূরে থাকতে। আমার মনে হচ্ছে যে ওর একটু হেল্পলাইনে ফোন করে রেগুলার কথা বলা উচিত, কারণ যে সুইসাইড অ্যাটেম্প করে ফেলেছে এটা কিন্তু চিকিৎসার দাবি রাখে, চিকিৎসা করানো দরকার। তো চিকিৎসাটা অ্যাটলিস্ট ও যদি ফোনে কথা বলে কিছুটা হালকা হতে পারে, এবং সেখানেও তাকে হয়তো বলবে যে কোনো ওষুধ খেতে হবে কিনা, ডিপ্রেশনের মাত্রাটা বেশি লাগছে, একটু ভয়াবহ লাগছে আমার কাছে। আর এখানে একটা জায়গা অন্তত উনি খুঁজে বের করতে পারে কিনা যে যাকে আমি বিশ্বাস করতে পারি, এবং নিজের সাথে নিজের একটা প্রমিস করা যে আমার যখন সেকেন্ড টাইম আবার এই চিন্তাটা আসবে, আমার মরে যেতে ইচ্ছা হবে, আমি অন্তত এই মানুষটার সাথে আমি কথা বলবো, অন্তত 5-10 মিনিট কথা বলি, এবং যদি তার সাথে কথা বলা সম্ভব না হয় আর একটু আমি অপেক্ষা করব যাকে আমি বিশ্বাস করতে পারি। এরকম একটা মানুষকে খুঁজে বের করা, সেই মানুষটা অবশ্য খোঁজা একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে যে হেল্পলাইন বা কিছু ফোন করা সেটা একটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আদার ইনভলভমেন্ট বাড়ানো যায় কিনা, কারণ এখানে ওনার যে পার্টনার দূরে থাকছে, ইনলস ফ্যামিলিতে থাকছে, বাচ্চাদেরকে মানুষ করা, এবং ওনারা একটা পজিটিভ মেন্টালিটি না ওনার প্রতি, যেটা বলছিলেন, সেক্ষেত্রে ওনার শিক্ষা কম থাকলেও হয়তো খুব ছোটোখাটো কোনো কাজেরই ছোট করে ট্রেনিং করে কিছু এক্সট্রা কোনো কাজে একটু ইনভলভ হয়ে যাওয়ার চেষ্টা করা, সেটাতে একটু ব্যস্ত রাখা নিজেকে। আর আমার মনে হচ্ছে যে অবশ্যই চিকিৎসা নিতে হবে, কারণ সুইসাইড একবার অ্যাটেম্প করে ফেললে কিন্তু, যদিও বলছে বাচ্চাদের দিকে তাকিয়ে আমি করছি না, কিন্তু একবার যখন করে ফেলেছে কাজে তার ডিপ্রেশনের মাত্রাটা ওই লেভেলে চলে যাচ্ছে। সো এটা অবশ্যই চিকিৎসা নেওয়া দরকার। গ্রামে আছে তো অনেক, ও ফোন করে, ওরা হেল্পলাইনে ফোন করলে ওরাই ওকে সাজেস্ট করবে যে কার কাছে যেতে পারে বা কিভাবে হেল্পটা নিতে পারে। আমাদের দেশে কোনো মেয়ের যেন এরকম ভাগ্য না হয়, সেটাই আমরা কামনা করতে পারি। তো আজকে আর 2 মিনিট আছে, 1 মিনিট করে আজকে টপিক নিয়ে কিছু যদি বলো ফায়জা, একদম কিছু বলার সুযোগ পাওয়া নিয়েছে। ম্যাডাম, এখানে হচ্ছে যেটা যে বাবা মার দুজনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে, এখানে দুজনের রেসপন্সিবিলিটি একটা জরুরি বিষয়। এখানে যে দুজনের সমান সমান বিষয়টা তা না, কখনো বাবার ভূমিকা মুখ্য, কখনো মার ভূমিকা মুখ্য। শিশুর বিকাশের জন্য তার যে এরিয়াগুলো আছে, যেটা মানসিক বিকাশ, তার জ্ঞানীয় বিকাশ,
ফিজিক্যাল ডেভেলপমেন্টের যে বিষয়গুলো আছে, ইমোশনাল ডেভেলপমেন্ট, এখানে একই সাথে মার রোল থেকে যদি মা শুধু 100% করে যান, বাবার অংশটা টোটালি খালি রয়ে যাবে, ওটা একটা শূন্যতা নিয়েই বড় হবে। তো ভিতের জায়গায় দুজনকেই কাজ করতে হবে। যদি কাজ করা হয় একটা বাচ্চা পরিপূর্ণ মানুষ হবে। দ্বিতীয় কথা হলো যে বাবাদের অনেক সময় দেখা যায় যে বাবারা বিলিভ করেন যে আমি ইনকাম করব এবং এই কন্ট্রিবিউশনটা করবো, এটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু একই সাথে বাবাকে মনে করা হয় যে বাইরের জগতের একটা উইন্ডো, এবং বাবার থ্রুতে বাচ্চাটার যা যা দেখার সুযোগ ছিল সেই সুযোগটা কিন্তু মিস হয়ে যায় এখানে, ওটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় কথা হলো যে যদি ছেলে শিশু হয়, ছেলে শিশুর ডেভেলপমেন্টেও বাবা হেল্প করছে, মেয়ে শিশুর ক্ষেত্রে আরও জরুরি যে তার জগতে অন্য পুরুষ মানুষগুলোকে সে কিভাবে দেখবে। তো এখানে বাবা মার দুজনের ভূমিকা একদম অনস্বীকার্য, দুজনকেই আসলে ক্ষেত্র বিশেষে ভাগ করে নিতে হবে। বিশেষ করে একটা ছেলে সন্তানের বড় হওয়ার ক্ষেত্রে বাবার ভূমিকাটা আরো মুখ্য হওয়া দরকার। জি জি, কারণ রোল মডেল হিসেবে কাজ করছে, রোল মডেল প্লাস ওর যে বয়সন্ধিতে পরিবর্তনগুলো হচ্ছে, বাবাই তাকে কিন্তু সেই শিক্ষাটা দিতে পারেন, তাই না? মাহিন, এক লাইনে বলে দাও, একেবারে আজকে শেষ। এক লাইনে মানে আমি জাস্ট একদম যদি সামারি করি, যে গবেষণা যেটা বলে যে বাবা মা দুইজনের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যেই ক্ষেত্রে দেখা যায় যে বাবা মার দুজনের ইকুয়াল ভূমিকা ছিল না, সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটা অনেক ধরনের মানসিক সমস্যা নিয়ে বড় হয়, সেলফ এস্টিম লো থাকে। আর যখন দেখা যায় যে কো প্যারেন্টিং হয়, ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে, সেই ক্ষেত্রে বাচ্চার সেলফ এস্টিমটা অনেক ভালো হয়, সোশ্যাল স্কিল অনেক ভালো হয়, ইমোশনাল সাপোর্ট এই বিষয়গুলো দিয়ে আসে শিখে। এবং এই জায়গাটায় তিনটা বিষয় খুব ইম্পর্টেন্ট বাবা মা দুজনের ক্ষেত্রেই। একটা হচ্ছে কোয়ালিটি অফ টাইম থাকতে হবে, কোয়ান্টিটি অফ টাইম থাকতে হবে, এবং সেটা কোয়ালিটেটিভ হতে হবে, এবং ওটার একটা কনসিস্টেন্সি থাকতে হবে দুজনের ক্ষেত্রেই। যে আমরা যে রোলটাই প্লে করছি মানে যেটা প্লে করছি সেটা কনসিস্টেন্টলি আমরা প্লে করে যাব। ঠিক আছে, অনেক ধন্যবাদ দুজনকে। আজকে অনেক ফোন এসছে, অনেক ভালো তোমরা আলোচনা করেছো। থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। আর সুপ্রিয় দর্শক, আমাদের শেষ করতে হচ্ছে এবার অনুষ্ঠান, আর আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব হচ্ছে যে আমরা বৃদ্ধদের নিয়ে খুব একটা আলোচনা হয় না আমাদের অনুষ্ঠানে। আমরা ভাবলাম যে বৃদ্ধরা কেমন আছেন আমাদের সমাজে, তাদের মানসিক স্বাস্থ্যটাই বা কেমন আছে, শরীরের স্বাস্থ্যটি কেমন আছে সেটি নিয়ে, এবং কীভাবে আরও ভালো থাকতে পারেন তারা, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাইছি। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ, শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।